মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেই ঘটনা হচ্ছে শ্রীমঙ্গলের একটি ঘটনা, এবং যার ঘটনা শেয়ার করব তিনি আমার অত্যন্ত কাছের একজন পরিচিত আঙ্কেল, যার ঘটনা তিনি একটা চা পাতা কোম্পানিতে হাই পোস্টে চাকরি করতো। আমি তার নাম মেনশন করছি না। তার ফ্যামিলি থাকতো ঢাকায়, কারণ তার এক ছেলে ও এক মেয়ে ছিল। বড় ছেলেটা ঢাকায় পড়াশোনা করতো বিধায় তার ওয়াইফ ঢাকাতেই থাকতো। এখন এটা বর্তমানের চিত্র। আর যে আঙ্কেলের ঘটনা শেয়ার করছি সেই আঙ্কেল থাকতো শ্রীমঙ্গলে। ঈদের সময় আঙ্কেল ঢাকায় আসে, কারণ ছুটি পাওয়া যেত ওই সময়টাতেই। তাই বাংলায় তার ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারতেন না তিনি। আর এসব তো অনেক আগের। তো চা বাংলার মানে এই টি গার্ডেনের অফিসের বাংলোটা হচ্ছে তার অফিস থেকে 10 মিনিটের রাস্তা। এখন যেই জায়গাটার ঘটনা শেয়ার করব, শুরুতে তিনি যখন পোস্টিং হয়ে বাংলোতে ওঠে তখন তার বড় ছেলের বয়স ছিল 2 বছর, এবং ঢাকাতে আন্টির তার মায়ের বাসায় থাকতো তার ছেলেকে নিয়ে। সেটা হবে 1991-এর দিকে। যেদিন তিনি ঢাকাতে রওনা হবে তার আগের দিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছে। প্ল্যান করছিল তার ওয়াইফকে এবং তার বাচ্চাকে তিনি এখানে নিয়ে আসবেন। আর ওখানে বৃষ্টি হলে ঘন্টা দুয়েক বৃষ্টি হতো। শিয়াল ডাকছিল সন্ধ্যার দিকে। হঠাৎ রাত 10টার দিকে নামে তুমুল বৃষ্টি হওয়াতে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি এমনিতেও ভালনারেবল ছিল, সবসময় থাকতো না। তো অন্ধকার, তাই বাংলাতে ছিল 2টা কাজের লোক। একজন ওই সময় রাতের বেলা থাকতো 2টা কাজের লোক, একজন রান্নার জন্য থাকতো আর একজন পরিষ্কার জন্য থাকতো। আর অন্যান্য খানসামা যারা সার্বিক দায়িত্বে ছিল, কোনো মহিলা মানুষ ছিল না এবং সবই পুরুষ মানুষ। তিনি অফিস থেকে ওই দিন রাতের বেলার ঘটনা, উনি অফিস থেকে আসেন, ব্যাগ গোছান এবং শুয়ে পড়েন। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, উপরে টিনে চালের বৃষ্টির শব্দ, তিনি ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাতেন। তো লাইট জ্বালানো ছিল এবং তিনি চোখ বুজে হালকা করে গান শুনছিলেন। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমার কথা আশা করছি, এবং আপনারা এই প্লটগুলোকে কিন্তু মনে রাখার ট্রাই করবেন। খুব ভালো হয় যদি আপনারা লাইট অফ করে শোনেন। তো ঘটনায় যাই, হঠাৎ জানালা দিয়ে ফিস ফিস শব্দ আসলো। ফিস ফিস শব্দগুলোর মধ্যে পরিষ্কার শব্দ বোঝা গেল যে চল ওকে নিয়ে যাই। এটা শুনে চোখ খুলল তিনি। খুলেই দেখে তার চোখের সামনে একটা শিয়াল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পুরো বাংলার লাইট অফ, শুধু তার লাইটটাই জ্বালানো। তিনি খুব জোরে চিৎকার করলেন এবং তার যে খানসামা ও রঙ্গকে ডাকলেন। ও রঙ্গ দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? ওরা একটু ডিফারেন্ট ভাবে কথা বলছে। দেখো, ওরা অনেক ডিফারেন্ট ভাবে কথা বলছে। এরা কারা? আমি অনেক ভয়েস শুনতে পাচ্ছি। কি হলো? বলে শিয়ালগুলো ঘরে ঢুকলো কিভাবে? একটা শিয়াল আমি দেখলাম আমার ঘরের ভিতরে। তো রঙ্গ বলছে, শিয়াল কোথায় পেলেন? বললো, না, আমি দেখলাম শিয়াল ঘরে ঢুকেছে। কিভাবে ঢুকলো? সেদিন রাতে রঙ্গকে রুমের নিচেই ফ্লোরিং করে তিনি ঘুমাতে দেয়, এবং রাতের বেলা আর কোনো কথাবার্তা রঙ্গর সাথে হয় না। পরের দিন সকালে তিনি রেডি হয়ে ঢাকায় চলে আসে তার ওয়াইফ আর বড় ছেলেকে। তখন বড় ছেলে ছোট ছিল বলেছিলাম, তাদেরকে নিয়ে যেতে, কারণ ছুটি ওখানে পাওয়াই যেত না। তার ওয়াইফ আসার পর বাসাতে 3 দিনের দিন রাতের বেলা আবারও বৃষ্টি নামে। আর ওই আসলে বৃষ্টি না, সেখানে ওই দিন থেকে সারাদিন থেকেই গুড়ি বৃষ্টি। মে জুনে অনেক বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, এটা মে জুনের ঘটনা। এবং সেবার বৃষ্টিতে তিনি যে ঢাকায় গেলেন, তার ওয়াইফকে যে তার নিয়ে আসলেন, সেই যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু আর থামে নাই। গুড়ি বৃষ্টি তখনও পড়ছিল কন্টিনিউয়াস। তখন রাত 1টা কি 2টা হবে। তার ওয়াইফ লাইট অফ, মানে লাইট আবার অন রেখে ঘুমাতে পারতেন না। তাই বাচ্চা সহ তিনি আরেক রুমে ঘুমালেন। এক রুমে তিনি ছিলেন আর তার ওয়াইফ আরেক রুমে ছিল। তো ওই বাসাটা এত বড় ছিল যে এক রুম থেকে আরেক রুম আসতেও অনেক মানে কিছুক্ষণ সময় লাগতো। মানে আমরা এক রুম থেকে আরেক ইজিলি চলে যেতে পারি, ওখানে এত ইজিলি যাওয়া নাই। তো বিশাল বাংলো, তো 4-5টা বেডরুম ওই বাংলোতে, এবং বিশাল ড্রয়িং রুম। এই 4-5টা বেডরুম ছাড়াও ড্রয়িং রুমটা ছিল বিশাল। আর আপনারা সবাই বাংলো দেখেছেন যে বাইরে দিয়ে অনেক বিশাল বড় বারান্দা থাকে এই বাংলোগুলার। তো তখন বাংলোটা এরকম নতুন বাংলো। তো ওয়াইফ যে রুমে থাকতো সেটা ক্রস করে আসতে হতো ড্রয়িং রুমটা ক্রস করে। তার ওয়াইফ রাতের বেলা ওয়াশরুমে যাবে। তিনি ওয়াশরুমে থেকে বের হওয়ার সময় দেখে গেট লাগানো ভেতর দিয়ে, কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে তিনি দেখেন গেটটা খোলা। আসলে গেটটা খোলা, তিনি যখন ওয়াশরুমে যান নিজের অজান্তেই ওয়াশরুমে যাওয়ার পরে দেখে যে গেটটা ভেতর, মানে বাইরে দিয়ে গেটটা ভেতর দিয়ে খোলা। কিন্তু ভেতরে তো কেউ ঢোকার কথা না, ভেতর দিয়ে লাগানো গেটটা খুললো কি করে?
তিনি গেটটা লাগালো এবং লাইট অফ করে বেডে শুয়ে পড়লো এবং খুব সিম্পলি শুলো, কারণ তার হাজবেন্ড কিন্তু তাকে কোনো এই ব্যাপারে কিছুই জানা নেই। তার ছেলেটা তখন ঘুমাচ্ছে। এই 10 মিনিটের মাথায় দরজা নক নক শুরু হলো। কণ্ঠ আসছে খানসামা রঙ্গর, দিদি, ও দিদিমণি, দরজা খুলেন, খানা নিয়ে আসছি। তিনি ঘড়ির দিকে তাকে থেকে রাত 2:10 বাজে, কাহিনী কি? তিনি বলেন, রঙ্গ, কি বলেন আপনি? খাওয়া কেন এত রাতে? রাত এখন 2টা বাজে, আপনি যান এখান থেকে। আর উপাস থেকে শব্দ আসে, দিদিমণি, খাওয়াটা খেয়ে দেখেন না, অনেক কষ্ট করে বানিয়েছি। তখন বলল, রঙ্গ, তোমার তো দায়িত্ব খাওয়া বানানো না, তুমি দাও, খাওয়া নিয়েছো কেন? আর এত রাতে ডিস্টার্ব করো না, আমি ঘুমাবো। এরকম সাউন্ড আসে। আমার কিন্তু রাগ উঠছে। ওই পাশ থেকে রঙ্গ বলছে, আমার কিন্তু রাগ উঠছে। তোর ওয়াইফ কোনো উত্তর না দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। ভাবলেন সকালে ওরে ইচ্ছা মতো বলবো, এখন থাক, কারণ রাতের বেলা একটা মহিলার রুমে কেন নক করবে সে? ঘুম লেগে আসছে, হঠাৎ ভেতর থেকে দরজা খুলে গেল। মনে হলে দরজা খুললো কিভাবে? তিনি চোখ ফাঁকা করে হালকা করে রেখেছে এবং আর কিছু বোঝাও যাচ্ছে না, এবং বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে এবং হালকা আলোতে বোঝা গেল যে ভেতরের রুমে কেউ ঢুকছে। তিনি জিজ্ঞেস করছে, কে এখানে? তখন শব্দ আসে, তোমার বাচ্চাকে নিয়ে যাব আজকে। তিনি এক চিৎকার দেয়, রঙ্গ দৌড়ায় আসে, গেটের বাইরে থেকে ভিতরে না ঢুকে নক করে, দিদিমণি, কি হয়েছে আমাকে বলেন। তিনি দৌড়ে তখন লাইটটা জ্বালায় এবং চিৎকার করতে থাকে তার হাজবেন্ডের নাম নিয়ে, মানে আঙ্কেলের নাম নিয়ে। তার হাজবেন্ড দৌড়ে এসে বলে, কি কাহিনী? বলে, দেখো কি অবস্থা, আমার বাচ্চার পায়ে 5টা আঙ্গুলের দাগ, আর কে জানি রঙ্গর ভয়েস করে এই কি জানি বাবু নিয়ে যেতে এসছে নাকি, বলো কি? তার হাজবেন্ড বলো, কি ভাই সম্ভব, কি মানে কি কি কাহিনী কি, বলো তো আমাকে একটু। তো তিনি বলেন যে, আমি ঘুমাচ্ছিলাম, এরকম কে জানি ফিস ফিস করে বলছে যে তোমার বাচ্চাকে নিয়ে যাব। রঙ্গ আসলো না, আমি চিৎকার করছি, কিন্তু ভেতর থেকে দরজাটা অটোমেটিক খুলে গেল। তো তার হাজবেন্ড বলে, তুমি লজ্জা লাগিয়ে ঘুমিয়ে পড়োনি? তখন তার ওয়াইফ বললো, না, আমি তো ভিতরে লাগিয়ে ঘুমিয়েছি। আমি একবার কাহিনী হচ্ছিল যে আমি ওয়াশরুম থেকে মানে ওয়াশরুম থেকে এসে দেখি যে আমার ভেতর থেকে দরজা খোলা, আমি আবারও লাগালাম, কিন্তু আবার খুললো কিভাবে? সব ঠিক ছিল, কিন্তু আপনার দরজাটা খুলে গেল। তারপর তার ওয়াইফকে নিয়ে তিনি তার রুমে যান এবং লাইট জ্বালিয়ে তার হাজবেন্ড মানে আঙ্কেল লাইট জ্বালিয়ে তার ওয়াইফকে ওয়াইফকে ঘুমাতে বললো, এবং তারা মোটামুটি ঘুম তো আর আসার কথা না। এবং রঙ্গকে বলা হলো বাইরে মাদুর বিছিয়ে শুতে, সাথে রঙ্গর ছেলেও রঙ্গর সাথে ঘুমালো, কারণ ছেলে নাকি ওই মুহূর্তে শুনছিল ছাদের উপর কমপক্ষে 50 থেকে 60টা শিয়াল ডাকছে এবং তারা হাঁটছে। টিনের মধ্যে কুতুর 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 শব্দ, এবং মানে টিনের মধ্যে যেভাবে হাঁটলে শব্দ হয় সেরকম শব্দ, মানুষ হাঁটলে না, কিছু একটা হাঁটছে অনেকগুলা। ছেলেরা দৌড়ে এসেছিল সে রাতে রঙ্গর কাছে। তো সেদিন রাতটা কোনোভাবে কাটে এবং তারা নির্ঘুম অবস্থায় রাত কাটায়। সকাল হয়, সারা রাত না ঘুমানোর কারণে আন্টি ঘুমালো সারাক্ষণ, আর আঙ্কেল বাচ্চাকে দেখলো, যেহেতু পরের দিন তার ডে অফ ছিল। সারাদিন আর বৃষ্টি হলো না, কিন্তু সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি নামলো। রাত 8টার মধ্যে খেয়ে সবাই শুয়ে পড়বে এমন অবস্থা, কিন্তু 8টার মধ্যে তারা খেয়ে গল্প করছিল। তো রাত 10টার দিকে ঘুমাতে গেল, রুমের মধ্যে এবার ফিস ফিস শব্দ আসছে, তার ছেলেকে নিয়ে যাবে। ফিস ফিস শব্দগুলো এভাবে আসছি আমরা কিন্তু নিয়ে যেতে এসছি, আরো বলছে, এবং নন স্টপ বলছে, আমরা আসছি, আমরা কিন্তু আজ নিয়ে যাব, এবং অন্য দিনের থেকে আজকের সাউন্ডটা আরো বেশি। একজনকে বলি দিতে হবে, একটাই বলি হোক, এই কথা বারবার বলছে। আর তিনি চিৎকার করে দাঁড়িয়ে গেলেন এবং গেটের বাইরে দেখলেন রঙ্গ নাই। দরজা খুলে ফেলেন রঙ্গকে ডাকার জন্য, দেখলেন রঙ্গ নাই, শুধু রঙ্গর ছেলে ঘুমিয়ে আছে। তিনি দরজা আবার লাগিয়ে ভেতরে ঢুকে দেখে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো, মানে তিনি দরজাটা লাগিয়ে ভেতরে ঢুকতেই দেখে যে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন, এই রুমের ভেতরে আসছো কেন, ভেতরে ঢুকলে কিভাবে? তার ওয়াইফ তখনও ঘুম। তাদের সাথে যে ঘটছে এখন এগুলা কিছুই অ্যাভয়েড করা যাচ্ছিল না। রঙ্গ হঠাৎ করে বলে উঠল, উনি জাগবেন না, আপনি চিৎকার করবেন না, আপনার সন্তানকে বলি দিতে হবে। তিনি বললেন, আমার রুম থেকে বের হও, কে আছো এখানে, আমার রুম থেকে বের করো, এই কে আছো? তিনি চিৎকার করলেন, তার ছেলেটাকে ঝাপটে ধরলেন। এই চিৎকারের মধ্যে তার ওয়াইফ উঠল না, কিন্তু তার ছেলের ঘুম থেকে উঠে গেল। তিনি বেডের কাছে গিয়ে ঝাপটে ধরে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং 3 কুল পড়া শুরু করলেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কন্টিনিউয়াসলি পড়ছেন। হঠাৎ করে দেখলেন যে কোনো সাউন্ড নাই, রুমের মধ্যে কোনো শব্দ নাই। তিনি দেখলেন কেউ নাই। চোখ খুললেন, তার ওয়াইফকে জাগানোর ট্রাই করলেন, ওয়াইফ জেগে গেল। বলল, কি হয়েছে, কি খায়নি?
তখন তিনি বললেন আবারও সেই জিনিসটা আসছে। তিনি সকালে চা খাচ্ছেন এবং চিন্তা করছেন যে কিভাবে তার ওয়াইফকে এই সকালবেলার মধ্যে ঢাকা দিয়ে আসা যায়। ঢাকাতে চলে আসবেন এমন সময় শশীধর নামের যে বাবুর্চি আছে সে আসলো এবং বলল যে স্যার, আপনি যে ঝামেলায় পড়েছেন তা আমি রঙ্গ থেকে শুনেছি। আমাদের এলাকায় একজন পাগল হুজুর আছে, তাকে একবার এনে বাসাটাকে বেঁধে দিবেন। এরকম বলতে তিনি বলেন যে ঢাকা যাওয়ার আগেই বলবো বাংলাটা ছেড়ে দিতে চাচ্ছি, তো এখন তো চলে যাব, ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি, এখনই কি চাও নাকি? তো বলে যে স্যার এখনই ব্যবস্থা করে ফেলি, এর আগে ওদেরকে ঢাকায় উনি বলছিলেন যে ঢাকায় দিয়ে আসি নাকি, বলে না আপনি চাইলে আমি আজকেই ব্যবস্থা করতে পারবো। তো শশীধর ওই বললো যে উনি তো বেশি দূরে না, উনি আমাদের আশেপাশে বস্তির পাশে থাকে, তো ওনাকে চাইলেই নিয়ে আসা সম্ভব। ওই একটা পাগল হুজুর, কিন্তু মানুষ মারাত্মক। তো ওই হুজুরটাকে নিয়ে আসে ঠিক দুপুর 2টার দিকে, এবং পাগল হুজুর এসে বলে এই জায়গাটাতে মাংসের গন্ধ পাচ্ছে কেন? তো আঙ্কেল বলে কি বলছে, কি পাগল নাকি, মাংস রান্না হয়েছিল, এটা সত্য? তো আঙ্কেল বলে উঠলে হ্যাঁ, আজকে তো মাংস রান্না হয়েছিল দুপুরে। বলে না, আমি অন্য কিছুর মাংসের গন্ধ পাচ্ছি, আমাকে উত্তরের গেটের দিকে নিয়ে যান। তো তিনি তো ওই বাসায় আগে কখনো আসেন নাই, তো উত্তরের গেট কিভাবে আছে জানলেন কি করে? তিনি সবাইকে নিয়ে গেলেন এবং উত্তরের গেটে দিয়ে গেলেন। তিনি গেলেন এবং বাড়ির পেছনের পরিত্যক্ত জায়গায় পচা গন্ধ আসছিল। ওখানে আগে রঙ্গ গেলেও কিন্তু কিছু দূর আগানোর পর আর যেতে পারলো না। তো গন্ধের চোটে তাকে ব্যাক করতে হলো। পরে মুখে কাপড় বেঁধে রঙ্গ, শশীধর এবং সেই পাগলা হুজুর গেল ওখানে। সেখানে গিয়ে দেখে যে গোল করা অবস্থায় 10টা শিয়ালের মাথা পড়ে আছে। সেই পাগলা হুজুর বলল থাক ধরার দরকার নাই, এগুলো পুরাই দিতে হবে। ওই দেখ তাকিয়ে আছে আমার দিকে। তো ওরা আশেপাশে তাকাচ্ছে, কে তাকিয়ে আছে আপনার দিকে? এই ভরদুপুরে কে তাকিয়ে আছে? উনি বলে জঙ্গল, ওই চা বাগান থেকে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন তাকালে লাভ নাই, আমাকে কিছুই করতে পারবে না, সেগুলো আগে পুরাইতে হবে এবং বাসা ব্লক করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এবং তাই সেগুলি পোড়ানো হয় এবং পোড়ানোর সময় লাল লাল ধোঁয়ার মতো উঠছিল এবং এই বাড়িটা বন্ধ করে দেওয়া হয় মুহূর্তে। এবং তার ছেলের বিপদ আছে বলে তার ছেলের কোমরে একটা দুয়া পরে কায়তন বেঁধে দেওয়া হয়। সেটাতে শুধু কোরআনের আয়াত পরে কায়তন দিয়ে বেঁধে দেওয়া হয়, কোনো ধরনের তাবিজ ছিল না সেটা। পরে তাকে বলে আপনি বাসা ছাড়েন, এখানে অনেক আগে, আরো 100 বছর আগে খুব খারাপ অবস্থায়, নির্দিষ্ট সময় আমি বলতে পারবো না, কিছু মানুষকে গণকবর দেওয়া হয়েছিল। ওই জায়গাটা খালি থাকা অবস্থায় কিছু জিনও এখানে আসছে এবং সেই জিনগুলা এখানেই ভালোভাবে নিজেদের সেটেল ডাউন করে ফেলে। এবং এখানে পরবর্তী সময় সিভিলাইজড পার্সনরা আসার পরে ওই জিনদেরকে আটকে ফেলা হয় এবং এটা কোন একটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই করা হয়। এবং সেগুলো এখানেই ঘুরে ফিরে কোথাও যেতে পারে না। জায়গাটা ভালো না, পারলে কালকের মধ্যে ছাড়েন, ঢাকা যান, বাড়িটা ছাড়েন, অফিসে জানান এইখানে জিনের সর্দারের মুভমেন্ট আছে, ওনার সাথে আমার ঝগড়া, আমি ওনার সাথে পারবো না, আমার প্রবলেম হবে। এই বলে পাগলামি করতে করতে হুজুরটা চলে গেল। তিনি সাথে ঢাকা রওনা হন এবং বিকালের মধ্যেই অফিসের গাড়ি তার অফিসের ড্রাইভারকে দিয়ে সাথে রওনা দিয়ে দেয়, কারণ রাস্তা ভালো না, রাস্তার মধ্যে আবার ডাকাত পড়তে। এবং ওই দিন লাকিলি ওখানে আসলে আমরা তো এখন কি শ্রীমঙ্গলে খুব তাড়াতাড়ি যেতে পারি, তাই না? কিন্তু এখন যতটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় তখন এত তাড়াতাড়ি চলে যাওয়া যেত না, কারণ অনেক দূর ঘুরে যেতে হতো এবং রাস্তার মাঝখানে ডাকাতের পাল্লায় পড়তে হতো। তো তারা বিকাল 3:30-4টার মধ্যে রওনা দিয়ে দেয়। তো শ্রীমঙ্গল আসতে তখন ফেরি পার হওয়ার লাগতো। মজার বিষয়, ফেরিটা পার হওয়ার আগে তিনি একটা পুলিশ অফিসার পায় যিনি ঢাকা আসবেন। তো ফুল লোডেড গান তার সাথে ছিল এবং তার সাথে উনি জিপের মধ্যে, যিনি জিপের সামনে বসেন তার ওয়াইফ তখন পেছনে চলে যায়। এবং আমরা তো এখন দেখা যায় যে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে হচ্ছে শ্রীমঙ্গলে যেতে, তখন লাগতো হচ্ছে 11 থেকে 12 ঘন্টা। ঢাকায় এসে তারা হাফ ছেড়ে বাঁচে এবং ঢাকায় থেকেই তিনি অফিসে ফোন দিয়ে বলেন যে আমি খুব বাসায় প্রবলেম ফেস করেছি, আমাকে খুব শিগগির ওই জায়গা থেকে সরিয়ে ফেলেন। পরে প্রায় 5 দিন ঢাকায় থাকার পর তাকে বাংলা অফিস থেকে বাংলা চেঞ্জ করে দেয়। সেটা তার প্রবলেম না, সেখানেও তার ওই রঙ্গ অন্যান্য বাবুচিরা নতুন মানুষজন, কিন্তু অফিসের পাশাপাশি হয়তো তার জন্য একটু সুবিধা হয়। এরপর থেকে কিন্তু আর কোনো সমস্যা তার মধ্যে ছিল না, একদমই ছিল না। সেই চাকরি তিনি 2018-তে ছেড়ে রিটায়ারমেন্টে যান। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের
অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন একসাথে দুটি ঘটনা বলবো। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কানাডার সাসক্যাচুয়ান প্রভিন্সের সাসক্যাটন সিটি থেকে রাখি আক্তার আপু। উনি ইতোমধ্যে আরো একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন এবং সেটি আমরা আপলোড করেছি এবং ইতোমধ্যে আপনারা সেটা শুনেছেনও। আর এখন যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক একটি ঘটনা। ঘটনাটির কিছু কিছু বিষয় খুব কমন হলেও একটি জায়গায় খুবই আনকমন। কোন জায়গাটাতে মানে আনকমন, এটি শোনার জন্য পুরো ঘটনাটি অবশ্যই আপনাদেরকে শুনতে হবে। তো ঘটনাটি মূলত 2014 সালে ঘটে। আর 2014 সালে ওনার নানু ক্যান্সারে আক্রান্ত ছিলেন, দীর্ঘদিন ধরে রোগে ভুগেছেন এবং তারপর তো বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ছিল। এই কারণে উনি 2014 সালে মারা যান। তো ওনার নানু মারা যান ওনাদের গ্রামের বাড়ি পিরোজপুরে, আর ওনার লাশ নিয়ে যেতে হবে ওনার নানু বাড়ি গোপালগঞ্জে। তো যেহেতু দীর্ঘদিন ধরে পিরোজপুরে ছিলেন, অনেক মানুষের সাথে পরিচয় ছিল এবং উনি ওনার মৃত্যুর পর ওনার পরিচিত যারা ছিলেন তার লাশ দেখতে আসে এবং সবকিছু স্বাভাবিকভাবেই সবকিছু শেষ হয়। দেখা দেখির পর আবার লাশটা গোসল দিতে হয়। গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে সবকিছু রেডি করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে রাত হয়ে যায়। অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে। লাশের সাথে যে অ্যাম্বুলেন্সটি নেওয়া হয়েছিল, এই অ্যাম্বুলেন্সের মধ্যে আরো যারা ছিলেন তারা হচ্ছে এই রাখিয়াপুর মেঝো কাকা, তার ছেলে, রাখিয়াপুর মামা, মামি এবং খালু। ওনারা যখন পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন তখন রাতের বেলা তো স্পেসিফিক ভাবে ওই জায়গাটির নাম যে কি সেটি আমাকে বলতে পারেননি। তবে এতটুকু বলা যায় যে ওই জায়গাটাতে আশেপাশে কোনো ওরকম জনমানব মানে শূন্য ছিল বলা চলে। ওরকম কোনো ঘরবাড়ি ছিল না, বেশ লম্বা একটি রাস্তা, আর ওই সময় বেশ নির্জন ছিল রাস্তা। আর তখন রাস্তাটা এতটা উন্নত ছিল না, কিছু কিছু জায়গায় ভাঙা ছিল, যার কারণে অ্যাম্বুলেন্স চলতে চলতে মাঝে মাঝে একটু ঝাঁকুনি খাচ্ছিল। আর গাড়ির মধ্যে বসে যারা ছিলেন তারা টুকটাক দোয়া কালাম পড়ছিলেন, কেউ বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তো মোটামুটি যাত্রা শুরু করার 1.5 থেকে 2 ঘন্টা পর ঘটনাটার আসলে সূত্রপাত। এবং ঘটনার সূত্রপাত যেখানে, সেখানকার পরিবেশটা কেমন ছিল মাত্র আমি বলেছি। সবাই খেয়াল করে যে কেমন যেন একটা হাসির শব্দ আসছে, মানে ফিক ফিক করে হাসি শব্দ, মানে যদি কেউ ফিক ফিক করে হাসে এবং হালকা একটা হাসির শব্দ আসে না, তেমন একটা হাসির শব্দ। তো এখন যেহেতু ওই মাইক্রোবাসটা বা অ্যাম্বুলেন্সটা বেশ উন্নত ছিল, আশেপাশে সাউন্ড তেমন আসতো না, আর পুরোটাই তো এসি করা, এসি চলছিল, যার কারণে বাহিরের সাউন্ড কম আসছিল এবং মাইক্রোবাসের মধ্যে বেশ মোটামুটি যে কোনো শব্দ খুব ভালো করে শোনা যাচ্ছিল। এই কারণে ওনারা হালকাই ফিক ফিক হাসির শব্দ শুনতে পাচ্ছিলেন, কিন্তু হাসির শব্দটা কোথা থেকে আসছে? তখন সবাই খেয়াল করে এই হাসির শব্দটা মূলত নানুর লাশ থেকে আসছে এবং নানু ফিক ফিক করে হাসছে, এটা সবাই বুঝতে পারছে। তখন গাড়িতে থাকা প্রত্যেকেই ভীষণ রকমের ভয় পায়, যেটা কিভাবে সম্ভব, একটা মৃত মানুষ কিভাবে এইভাবে হাসতে পারে? তাহলে কি উনি জীবিত হয়ে গেলেন? তখন সবাই বুঝতে পারে না, ওনার জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওনার মৃত্যুর পরে ডাক্তার এসে পরীক্ষা করেছেন এবং তাকে মৃত ঘোষণা করেছেন। অনেক সময় কিন্তু এমন হয় যে কারো শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, হার্টবিট বন্ধ থাকে, তখন অনেকেই তাকে মৃত মনে করেন। পরবর্তীতে দেখা গিয়েছে
যে তিনি জীবিত হয়েছেন। কিন্তু তেমন হলে তো নড়াচড়া করে উঠবে, কিন্তু হাসবে কেন? এটি তো অস্বাভাবিক একটি বিষয়। সবাই ভয় পায়। এর মধ্যে কি হয় যে রাখিয়াপুর যিনি মামা, উনি যে একটা কোরআন শরীফ পড়ছিলেন, এই কোরআন শরীফটি ওনার নানুর বুকের উপরে রেখে দেন। যখনই বুকের উপর রেখে দিয়েছেন তখন কিন্তু একদম স্বাভাবিক, আর হাসির শব্দ নেই, একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। তখন বুঝতে পারে যে এটা প্যারানরমাল কোনো বিষয়। তা না হলে কোরআন শরীফটা রেখে দেওয়ার সাথে সাথে হাসির শব্দ কেন চলে গেল এবং সবকিছু কিভাবে ঠিক হয়ে গেল? যাই হোক, সবাই যে যার মতো আবারও দরুদ পড়তে থাকে, জিকির আজগার করতে থাকে, এবং তারা চাচ্ছিলেন যে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায়। এই জন্য অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলেন যে দ্রুত অ্যাম্বুলেন্স চালাতে। এরপরে আরেকটি সমস্যা দেখা দেয়। সমস্যা হচ্ছে যে ওনারা মনে করছিলেন যে লাশটি মনে হয় এবার নড়াচড়া শুরু করেছে। প্রথমে মনে করেছিলেন যে তাদের সকলের মনের ভুল, কেন? যেহেতু রাস্তায় ঝাঁকুনির ফলে স্বাভাবিকভাবেই লাশ নড়তে পারে, তো লাশ যে নড়বে বা নড়ছে এটা তো একদম স্বাভাবিক বিষয়। কিন্তু প্রিয় লিসেনার্স, গাড়ির ঝাঁকুনির ফলে নড়া আর নিজে নিজে নড়া, এটার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ওনারা কিন্তু একজন বিষয়টা দেখছিলেন না। অ্যাম্বুলেন্স চালক ব্যতীত প্রত্যেকেই যারা গাড়িতে ছিলেন তারা এটা খেয়াল করছিলেন যে লাশ নড়ছে। রাখিয়াপুর যিনি মেজ কাকা এবং তার ছেলে, তারা দুজন পরামর্শ করে যে লাশের মাথার দিকের বাঁধন এবং পায়ের দিকের বাঁধন এবং বুকের উপর যে বাঁধনটা থাকে কাফনের কাপড়ের, এই বাঁধনটা তখন খোলা ছিল। তখন বলে যে এটা খোলা থাকার কারণে হয়তো বা মনে হচ্ছে নড়ছে, তাহলে এই বাঁধনটা আমরা দিয়ে দিই। লাশটা কিন্তু কফিনের মধ্যে ছিল না, এটা বলে রাখি। অ্যাম্বুলেন্সের মধ্যে একটা স্ট্রেচার থাকে, ওইটার উপরে ছিল। তখন রাখিয়াপুর মেজ কাকা এবং তার ছেলে দুজন মিলে ওই ওনার নানুর ডেড বডির শরীরের মাথার দিকে, পায়ের দিকে এবং বুকের উপরে ফিতা বেঁধে দেন। যে কাফনের কাপড়ে কিন্তু ফিতা থাকে, মানে সুতার মতো এক ধরনের ফিতা থাকে যেটা দিয়ে বাঁধা থাকে আর কি, আপনারা অনেকেই সেটা দেখেছেন। তো সেটা বেঁধে দেয়। সেটা বেঁধে দেওয়ার পর তখন মনে হলো যে একদম স্বাভাবিক, এখন আর কোনো সমস্যা নেই। তখন সবাই চিন্তা করে যে হ্যাঁ, আসলে এই কারণে নড়ছিল, কারণ হচ্ছে যে গাড়িতে ঝাঁকুনি লাগছিল। তো গাড়ি চলছে, হঠাৎ করে গাড়ির ড্রাইভার সে হার্ট ব্রেক করে বসে। হার্ট ব্রেক করার কারণ হিসাবে সে বলে যে সামনে তো বিশাল একটা খাদ। গাড়ির সবাই বলে কোথায় খাদ? এটা তো কি সরু রাস্তা? বলে আমি দেখলাম খাদ। সবাই গাড়ি থেকে নেমে দেখে না, একদম স্বাভাবিক, সামনে কোনো খাদ নেই। কিন্তু ড্রাইভার দেখেছিল সামনে বিশাল একটা খাদ, এবং এই কারণে সে গাড়ির হার্ট ব্রেক করেছিল। ড্রাইভার প্রচন্ড ভয় পায়। সবাই বলে যে আসলে রাতের বেলা তো একটানা ড্রাইভ করছো এবং লম্বা রাস্তা চালাতে গেলে, বিশেষ করে রাস্তা যদি শুরু হয়, তখন সামনে হঠাৎ করে এরকম দৃষ্টিভ্রম হতেই পারে। ও কিছু না, চলো। ড্রাইভারকে সাহস দেয়। এখন ড্রাইভার যদি বলে যে আমি গাড়ি চালাবো না, তখন তো আর এক বিপদ হবে। এই রাতের বেলা লাশ নিয়ে, তারপর গাড়িতে মহিলা মানুষ আছে, সবকিছু মিলে একটা বিশাল হ্যাপহ্যাজার্ড সিচুয়েশন তৈরি হবে। তো ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। চালানোর পর ড্রাইভার বলছে যে গাড়ি এত ভার হয়ে গেল কিভাবে? একটু আগেও তো এত ভারী মনে হচ্ছিল না, হঠাৎ করে এত ভারী মনে হচ্ছে গাড়ি চলছেই না। গাড়ি উনি টানতেই পারছিলেন না। তখন গাড়িতে অন্য যারা ছিলেন প্রত্যেকেই তারা উচ্চস্বরে জিকির আজগার শুরু করে দেন, এবং সবাই বলেন যে বাড়িতে না পৌঁছানো পর্যন্ত কেউ কোরআন তেলাওয়াত এবং জিকির আজগার কেউ থামাবে না। সত্যি তাই। যখন
জিকি রাজগার একটু জোরে জোরে তেলাওয়াত শুরু করে, তখন গাড়িটা আস্তে আস্তে কিছুটা হালকা মনে হতে থাকে ড্রাইভারের কাছে, এবং এইভাবে সে গাড়ি টেনে সে পৌঁছে যায় তাদের গন্তব্যে। সেখানে যাবার পর স্বাভাবিকভাবেই ওনার নানুর দাফন কাফন সম্পন্ন হয়। পরবর্তীতে তার কোনো সমস্যা হয়নি। কিন্তু একটি বিষয় কেউ বুঝতে পারেনি, সেটি হচ্ছে যে এই রাখি আক্তার আপুর নানু কিন্তু একদম স্বাভাবিকভাবে মারা গিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। তারপর ওনার ক্যান্সার ছিল, ওনার মৃত্যুর এটা একটা বড় কারণ ছিল। কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু ওনার মৃত্যু হয়নি, এবং খুবই সিম্পল, যেটা অনেকের সাথেই ঘটে, যেভাবে হয় মৃত্যু সেভাবেই হয়েছে। কিন্তু তারপরেও কেন এমনটা হলো ওনার লাশের সাথে? কেনই বা গাড়ির মধ্যে উনি ফিক ফিক করে হাসছিলেন? কেনই বা লাশ নড়ে উঠছিল? কেনই বা হঠাৎ করে সামনে ড্রাইভার খাদ দেখেছিল? কেনই বা গাড়ি ভারী হয়ে যাচ্ছিল? এটির উত্তর ওনারা বের করতে পারেননি। কারণ তাদের কথা ছিল যে অনেক ক্ষেত্রে অপমৃত্যু যাদের হয়, এই ধরনের লাশ টানার ক্ষেত্রে গাড়ির এরকম ভার হয়ে যায়, গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু একদম স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এমনটা কি হতে পারে, এটা ওনাদের কারোরই জানা ছিল না। রাখি আপু ওই সময় শ্বশুর বাড়ি ছিলেন। তো ওনার আম্মুর কাছে যখন তিনি ওনার নানুর লাশ দেখার জন্য আসার ইচ্ছা প্রকাশ করেন, তখন ওনার আম্মু নিষেধ করে দেন। ওনার আম্মু বলেন যে তুমি দূর থেকে তোমার নানুর জন্য দোয়া করো। যদিও বা রাখি আপু আসতে চাচ্ছিলেন, কিন্তু উনি আসেননি। এর পেছনে কারণ হলো যে রাখি আপুর সাথেও বেশ কিছু প্যারানরমাল বিষয় ছিল, যার কারণে ওনার আম্মু চাননি যে এখানে আসার পরে সেই বিষয়টি আরো প্রকট হোক বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হোক। এই কারণেই ওনার আম্মু আসতে নিষেধ করেছিলেন। ধন্যবাদ রাখি আপু। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মনির, ঢাকা উত্তরা দক্ষিণখান থেকে। তো রাসেল ভাই, আমার প্রথম ঘটনাটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ঘটনা শেয়ার করার পরে আমি উৎসাহ পেয়ে আমি দ্বিতীয় ঘটনাটা আবার আপনাকে পাঠাচ্ছি। যে ঘটনাটা ভালো লাগে আপনি শেয়ার করবেন। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনা চলে যাই। আমি ঘটনাটা ঘটে 2016 কিংবা 17 সাল এরকম সময়। আর ঘটনাটা হচ্ছে যার সাথে ঘটে সে হচ্ছে আমার ফুপুর ননদের সাথে ঘটে ঘটনাটা 2017 কিংবা 17 সালে। তো যে আমার ফুপুর যে ননদ, সে বিয়ে করে 2010-এর দিকে। বিয়ে করার প্রায় 5-6 বছর হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে একটা বাচ্চা নেওয়ার জন্য, তাদের কাছে বাচ্চা হচ্ছিল না। তো তারা অনেকভাবে চেষ্টা করে, ডাক্তার, কবিরাজ বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু তারা আসলে চেষ্টা করার পরে হচ্ছিল না। তারা চিন্তা করে যে আল্লাহ যখন আমাদের কপালে রাখে নাই, তো একটা বাচ্চার দত্তক নেই। এরকম তো অনেক বাচ্চাই থাকে যাদের বাবা মা নেই অথবা ফেলে রেখে চলে যায়। তো এরকম একটা বাচ্চাকে আমরা মানুষ করে বড় করবো। তো তারা সেভাবে প্রিপারেশন নিয়ে তারা একটা এতিমখানা যোগাযোগ করে, এবং তারা যেরকম সন্তান চাচ্ছিল সেরকম একটা শিশু পেয়ে যায়, বাচ্চা শিশু পেয়ে যায়। তো শিশুটা হচ্ছে 3 থেকে 4 মাসের একটা শিশু পেয়ে যায়। তো তারা এতিমখানা যায়, যার পরে যে কিছু প্রসেস থাকে, এতিমখানা থেকে তাদের দায়িত্ব নেওয়ার জন্য যে কিছু প্রসেস থাকে তারা তা কমপ্লিট করে আনে। আর আসল ভাই, বাচ্চাটা যে তারা যেই বাচ্চাটাকে দত্তক নিবে, তারা এতিমখানায় বাচ্চা যখন 3 থেকে 4 দিন বয়স, তারা সেই এতিমখানায় একটা গেটের সামনে, তাদের যে গেট, প্রধান গেট, সেটার সামনে তারা পায়। রাত্রে 2টা কিংবা আড়াইটা দিকে অনেক মধ্যরাতে তারা যে তাদের গেটের সামনে, এতিমখানা গেটের সামনে কান্নাকাটির আওয়াজ শুনে তারা সবাই এসে দেখে যে একটা বাচ্চা কান্নাকাটি করতেছে। হয়তো বা এরকম থাকে, বাবা মা নিতে চাচ্ছেন এরকম একটা বাচ্চা। এরকম এরকম অনেকেই থাকে বাবা মা যে বাচ্চা রেখে চলে যায়। তো এরকম একটা বাচ্চা তারা 2-3 মাস রাখার পরে আমার ফুপুর যে ননদ, তারা খোঁজ পায় এবং তারা বাসায় নিয়ে এসে সবকিছু করে। তো রাসেল ভাই যেদিন থেকে বাচ্চাটা আনে, সেদিন থেকেই
আসল ঘটনাগুলা মানে ঘটা শুরু করে। ঘটনাটা হচ্ছে যে যে 3 থেকে 4 মাসের বাচ্চা না স্বভাবত তারা শুয়ে থাকে, উঠতে পারে না, বুঝতে পারে না। তো রাসেল ভাই মানে আমার ফুবুর যে ননদ আর ননদের হাজবেন্ড তারা অনেক খুশি, সেটা অনেক খুশি থাকে। কিন্তু আমার ফুবুর যে ননদ তার হাজবেন্ড একটা কাজে বাইরে যায়, যে বাচ্চার জন্য অনেক জামা কাপড় গুলো দরকার, এটা কিনতে যায়। তো ফুবু বাসায় কাজ করতেছিল, কাজের ফাঁকে মানে উনি রুমে এসে যে রুমে বাচ্চাটাকে মানে শুয়ে রেখে মানে ঘুম পাড়িয়ে রেখে যায়, সেই রুমে মানে এসে ফুবু দেখে যে 3 থেকে 4 মাসের বাচ্চা মানে হামাগুড়ি দিয়ে মানে 6-7 মাসের বাচ্চারা যেরকম হামাগুড়ি দিয়ে যেরকম চলাফেরা করবে, ঠিক সেভাবে 3 থেকে 4 মাসের একটা বাচ্চা ওইভাবে চলাফেরা করতেছে। তো ফুবু ননদ দেখে সেটা অনেক আসলে ভয় পায়। আর ফুবুরা থাকে সাধারণত আলাদা, মানে ফুবুর যে ননদ তারা থাকে আলাদা, স্বামী আর স্ত্রী আলাদা বাসায় থাকে, আর তাদের যে মানে শ্বশুর শাশুড়ি তারা আলাদা থাকে। তো তিনি বাসায় একাই ছিলেন, তো দেখে 3-4 মাসের একটা বাচ্চা মানে হামাগুড়ি দিয়ে খেলতেছে, হাঁটা মানে চলাফেরা করতেছে। তো সেটা দেখে আসলে মানে ফুবুর যে ননদ সে অনেক ভয় পেয়ে যায়। তো তার যে হাজবেন্ড তাকে সে বাসায় আনার পরে মানে বিষয়টা তারা নর্মালি নেয়, যেরকম হয়তো বা মনের ভুল, মানে কোনো বাচ্চা হয়নি, এতদিন বাচ্চা পায়নি, প্রথম মানে একটা বাচ্চা তাদের ঘরে, তো এরকম মনের ভুল করে এরকম মানে এটা ছেড়ে দেয়, বিষয়টা ভুলে যায়। তো তারপরের দিন মানে বাচ্চাকে মানে ফ্লোরের মধ্যে শুয়ে রেখে সে কাজ করতেছিল, যে বাচ্চা খাটে থাকুক, বাসা মানে বাচ্চা কাছে থেকে ঘুমাক। তো কাজ করতেছিল, হাতের কাজগুলো করতেছিল, বাচ্চাকে পাশে ফ্লোরে মানে নিচে একটা কাপড় দিয়ে শুয়ে রেখে। তো বাচ্চাটা হঠাৎ করে মানে উঠে হামাগুড়ি দিয়ে চলে গিয়ে মানে পাশে চেয়ার, একটা 3 থেকে 4 মাসের বাচ্চা মানে যে ভারী কিছু মানে উঠানো সম্ভব না, সে একটা চেয়ার উঠিয়ে মানে খেলা করছে, 3 থেকে 4 মাসের একটা বাচ্চা। তো সেটা দেখে তার মানে মানে ফুবুর যে ননদ সে আসলে প্রচন্ড ভয় পায়, এবং প্রচন্ড ভয় পেয়ে সে তার রুমের দরজা খুলে পাশের রুমের আশেপাশের লোক ডেকে এনে বলে যে এরকম বাচ্চা কিন্তু তখন সাথেই আছে, মানে বাচ্চা শুয়ে আছে, তখন এরকম চলাফেরা করতেছিল না, কিন্তু বাচ্চার সাথে শুয়ে আছে। তো বলা হয়তো বা মনের ভুল, মানে প্রথম কোনো মানে বাচ্চা শিশুকে নিয়ে এরকম তার আছে, যেন মনে মানে একটা হয়তো ভুল একটা কাজ করতেছে, ভুল কিছু কাজ করতেছে। তো ফুবু যে ননদ সে মানে আর কোনো রিস্ক না নিয়ে একটা হুজুরকে আনতে চায়। তো সেদিনও মানে ফুবুর যে ননদ সে বাইরে থাকে, তো ফুবুর ননদ তার হাজবেন্ডকে বলে দিয়েছে যে মানে একটা হুজুরকে ডেকে না একটু দেখাইতে, কোনো যদি সমস্যা হয়ে থাকে, বাসা যদি কোনো সমস্যা থাকে, শিশু বাচ্চা হয়তো বা কোনো কিছুর আসর অথবা নজর পড়তে পারে। তো সেই জন্য আসলে তার হাজবেন্ড আসার সময় একটা হুজুর আনার পর মানে সে গেট খুলতে যায়, যে আমার ফুবুর ননদ সে গেট খুলতে যায় যে কে আসলো। মানে যখন হুজুরটা রুমে ঢুকে, তখন থেকে রাসেল ভাই মানে বাচ্চা শিশুকে যে একটু আগে ঘুম পাড়িয়ে রাখছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রুমের মধ্য থেকে। তো হুজুর বিষয়টা বুঝতে পেরে মানে আর কিছু বলে না, সে চলে যায়, দোয়া দরুদ পরে মানে পানি ছিটা দিয়ে চলে যায়, বলে যেটা সমস্যা না, হয়তো বা এরকম সমস্যা হইতে পারে। তো রাসেল ভাই তারপর থেকে মনে করেন আরো ভয়ানক ঘটনা ঘটতে থাকে, যেমন শুধু তাকে স্বপ্ন দেখায় যে তোমাকে আমি মা ভাবছিলাম, তুমি আমাকে এটা কি করলা, তুমি হুজুর আনলা কেন, আমি তো তোমার কোনো ক্ষতি করি নেই। তো রাসেল ভাই যে হুজুর আনছিল মানে সে বলে গেছে যে আপনাদের কোনো ক্ষতি করবে না, হয়তো বা সে আপনাদেরকে খুব পছন্দ করছে, অথবা আপনাদের কোনো জিন মানে আপনাদের কোনো বাচ্চাও ছিল না, সেই জন্য মানে আপনাদেরকে একটা বাচ্চা দেওয়ার জন্য সে জিনের যে বাচ্চা তাকে আপনাদের দিয়ে গেছে, অন্তত মানে আপনার কাছে ভালোভাবে মানুষ করুক, যে আপনাদের কোনো বাচ্চা নেই, আপনারা হয়তো ভালো মতো মানে পড়ালেখা করবেন, মানুষ করবেন। তো রাসেল ভাই তারপর থেকে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। তো এর মধ্যেই মানে আরেকটা মানে অলৌকিক ঘটনা ঘটে যায়, তা হচ্ছে যে সে ফুবুর ননদ সে একটা বাচ্চা মানে কনসেপ্ট করে পেটে,
তো এটা তো সবাই অবাক হয়ে যায় যে আসলে হইলোটা কি, যে 10 বছর ধরে মানে 6-7 বছর ধরে ট্রাই করছে, ডাক্তার কবিরাজ এমন কিছু না যে ট্রাই করা নাই, কিন্তু হঠাৎ করে এটা হয়ে যাওয়ার পরে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু সবাই মনে মনে খুশি থাকে যে যাক আল্লাহ হয়তো এই সুলিয়ে দিয়ে দিচ্ছে। তো রাসেল ভাই কনসেপ্ট করার পরে বাচ্চা হয়, খুব মানে সাধারণ বাচ্চা, যে মানুষ নর্মাল থাকে সেম এরকম বাচ্চা। কিন্তু রাসেল ভাই বাচ্চা যখন 5 থেকে 6 মাস হয়ে যায়, মানে যেই কনসেপ্ট করার পরে যে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে সেই শিশুটা যখন একা একা থাকে, মানে কেমন জানে একা একা, মানে একা একা খেলে, হাসি উপর দিকে তাকিয়ে মানে একা একা খেলে, বাচ্চাটা একা একা খেলে। আর যখন মানে বাচ্চার জন্য একটা দোলনা কিনে, তো রাসেল ভাই তাকে মানে যে ফুপুর যে ননদ, সে ঘুম পেরিয়ে রেখে হয়তোবা গোসল করতে অথবা কোনো কাজে যায়, মানে টুকটাক মানে রান্না করতে যায়, মানে ঘুম পাড়িয়ে রেখে যায়। তো যখন আসে হয়তো এরকম আছে 1 মিনিট পরেও আসে যে বাচ্চাটা কি করতেছে আমার, এর আগে একটা ঘটনা ঘটে গেছে, বাচ্চাটা দেখতে আসে। তো রাসেল ভাই মাঝে মাঝে দেখে যে মানে বাচ্চাটা, যে বাচ্চাকে 2 মিনিট আগে ঘুম পাড়িয়ে রেখে গেছে, সেই বাচ্চাটা দোলনার মধ্যে মানে বসে দোল খাচ্ছে, আর দোলনাটা অটোমেটিক মানে নাড়াচাড়া করতেছে, মানে কেউ নাড়া দিচ্ছে আর বাচ্চাটার সাথে খেলাধুলা করতেছে, মানে খেলা করতেছে। বাচ্চাটা মানে বাচ্চাটা হাসি খুশি, তো তেমন কোনো ক্ষতি হয় না। তো রাসেল ভাই যেই ফুপুর ননদ, তাকে মাঝে মাঝে স্বপ্ন দেখায় যে দেখো তোমাকে আমি মা বলে জানি, তুমি আমাকে মা মানে সন্তান হিসেবে নিয়ে গেছিলা, তুমি আর এরকম কিছু করো না যেটাতে আমি আর দূরে চলে যাই, এটা আমার বোন মনে করে আমি ওর সাথে খেলি, আর দয়া করে কবিরাজ অথবা যে এরকম এনে আমাকে দূরে পাঠায় দিও না, আমি আমার বোনের কোনো ক্ষতি করব না, আমি আমার বোনের পাশে আছি, প্লিজ আমাকে আর দূরে সরা রেখো না, আমি তোমাদের সামনে হয়তো বাঁচবো না, কিন্তু আমাকে দূরে সরা রেখো না, এটা আমার বোন, আর বোন মনে করে আমি মানে খেলি, ওর সাথে আসি, ওর সাথে দেখা করি, কিন্তু তোমরা মানে আমাকে ভাই বোনের মধ্যে মানে আর কোনো মানে দূরে সরা রেখেও না, এরকম একটা কিছু স্বপ্ন দেখায়। তো কবিরাজ, তারা অনেক কবিরাজ দেখায়, এরপরে অনেক কবিরাজ দেখায়, কিন্তু রাসেল ভাই কোন কবিরাজের সমাধান মানে দিতে পারছিল না। তো লাস্ট একটা কবিরাজ আছে, যে উনি আসে মানে বলে যে দেখেন আসলে মনে একটা টাইম নেয়, কবিরাজ একটা টাইম নেয় যে আমাকে 2-3 দিন সময় দেন, আমি হাজির করে আমি মানে আপনাদেরকে সবকিছু জেনে আপনাকে জানাচ্ছি। তো রাসেল ভাই 2 দিন পর সেই কবিরাজটা মানে যে ফুপুর ননদ, সেই ননদের কাছে আসে, মানে ননদ আর ননদের হাজবেন্ড, ওনার কাছে আইসা বলে যে আসলে আপনাদের কোনো ভয় নাই, মানে আপনাদের সাথে যেরকম মানে ঘটনা ঘটে গেছে, মানে সেটা আল্লাহ হয়তো চাইছিল এইভাবেই হবে এইভাবে হইতেছে, আর আপনারা এটা নিয়ে একটু বেশি কোনো ঘাটাঘাটি করেন না, আর ওদের মানে ভাই বোনের মধ্যেই থাকতে দেন, আপনার কোনো ক্ষতি করবে না। তো রাসেল ভাই এইটাই ছিল ঘটনা। আর রাসেল ভাই সেই বাচ্চাটার এখন মোটামুটি 3 থেকে 4 বছর বয়স। তো রাসেল ভাই বাচ্চাটার সাথে এখনো ওই জিনটা, ওর যে ভাই, ওই যে জিন শিশু বাচ্চা, রাসেল ভাই এখনো দেখা করতে আসে, কিন্তু বাচ্চাটা ছাড়া মানে যে 3-4 বছর যে বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটা ছাড়া এখনো কেউ দেখতে পারে না। আর এটা তার পরিবার এখন মানে মেনে নিয়েছে যে অথবা যখন ক্ষতি করে না তার বোন, এইভাবে এখনো চলে আসতেছে। আর মানে সব তার যে আমার যে ফুবু যে ননদ, তার মানে স্বপ্ন এখন আর আসে না, কিন্তু সেই বাচ্চাটা সাথে এখন সবসময় থাকে, আর মানে এরকম কোনো ক্ষতি হয় নাই। তো রাসেল ভাই এইটা ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো প্রথম যে ঘটনাটি বলছি, এটা একটা ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ টোনার একটা ঘটনা। এটা ঘটেছিল কুমিল্লা শহরের কোনো এক বাড়িতে। তো সেটাই আমি আজকে আপনাদেরকে বলছি। তো আমার এক পরিচিত ভাই ছিল, ওই ভাইয়ের নাম ছিল কাউসার। তো কাউসার ভাই, ওনার ফ্যামিলি মেম্বার ছিল উনি আর ওনার ওয়াইফ। তো উনি কোনো এক সময় চাকরির সুবাদে কুমিল্লায় থাকতেন। এটা হয়তো 2016 সালের দিকে একটা ঘটনা। তো কাউসার ভাই উনি যে ফ্ল্যাটটা থাকতো সেটা ছিল 3 তলা এবং ওনার ছাদটা ছিল 7 তলায়।
আর ওনার বাসার ঠিক সামনেই একটা ছোট চিপা গলি গেছে, মানে চিপাগুলিটা এমন ছিল যে রিক্সা একটা হাজার এরকমের গাড়ি আসতে পারে না, ঠিক ওটাই গুলিটার সাথেই লাগানো ছিল একটা কনস্ট্রাকশন হচ্ছে একটা বাসা, এবং বাসা নাকি এটা খুব সুন্দর ছিল, মানে সামনে নাকি ছিল প্রায় সুন্দর বাগানের মতো বা উঠানের মতো এরকম সুন্দর ছিল, এবং ওটার সামনে একটা একতলা পুরানো বাসা ছিল। তো কাউসার ভাই যেটা বলে যে বাসাটা একতলা আগে থেকেই হয়তো করা ছিল, কিন্তু দেখি বোঝা যাচ্ছিল, কিন্তু যে হয়তো উপরে টিন শেড ছিল দেখে এটা কনস্ট্রাকশন করে মানে মালিক হয়তো ছাদ ঢালাই দিবে, এরকম একটা বাসা ছিল এখানে। তো কাউসার ভাই নাকি প্রতিদিন ফজরের নামাজের পর উনি ছাদে হাঁটাহাঁটি করতেন। তো একদিন উনি হাঁটতে গিয়ে দেখছেন যে ওই বাসাটার যে এটার কাজ চলতেছিল, যে বাসাটার কনস্ট্রাকশনের ছাদটা ছিল, যে ছাদ ঢালের একটা কর্নারে দেখতেছে ইট সুরকি স্তূপাকারে একটা জায়গায় পড়ে আছে, এবং একটা হুজুর একটা মুরগি নিয়ে ওখানে কয়েকজন দাঁড়ায় ছিল, মানে একটা পুরুষ মহিলা একটা কম বয়সী মেয়ে এবং দুইটা ছেলে দাঁড়ায় ছিল, ওদেরকে মুরগিটা নিয়ে ঝাড়াচ্ছে ওদের শরীরে, এবং মুরগিটা ইট সুরকির উপর জবাই করে মানে জবাই করতেছে, এবং রক্তটা দেখতেছে যে মানে কাউসার ভাই যে রক্তটা পড়তেছে ইট সুরকির উপরে। তো কাউসার ভাই দেখে একটু অবাক লাগে, উনি অতটা গুরুত্ব দেন না, উনি বাসায় এসে পড়ে এবং সেদিন সকালে ওনার ওয়াইফকে বলে যে আমি এরকম দেখছি যে ইটসুকের উপর একটা লোক এরকম মুরগি জবাই দিল সকালবেলা, বুঝলাম না, তা আবার হুজুর, আবার এটা বুঝলাম যে এটা মনে ঝাড়ফুঁক দিতেছে, একটা ফ্যামিলির মেম্বার অনেকে ছিল ওদেরকে ঝাড়ফুঁক দিচ্ছে দেখলাম। তো ভাবিও মানে আর ওই কাউসার ভাইয়ের ওয়াইফ ওইটা ততটা গুরুত্ব দেয় না, বলে দেখছো আর কি হয়েছে। আর তার একদিন 2 দিন পর নাকি কাউসার ভাই আবার উপরে গিয়ে সেম জিনিস দেখতেছে, যেরকম ওই ফজরের পরে 6টা 6:30 এরকম সময় এই জবাই দিচ্ছে মুরগিটা। এরকম যখন হচ্ছিল তো তসলিম সাহেবের মানে যে ব্যবসা ছিল ওই ব্যবসা হলো, মেয়ের পিছনে অনেক টাকা ঢালছে। তো টাকা ঢালার পরে তসলিম সাহেব ঠিক করে যে ওনার যে এরকম এই জায়গায় যে ওনার যে জায়গাটা আছে সেই জায়গায় তো কোনো এক সময় হসপিটাল ছিল, হসপিটাল ভেঙে হয়তো হোটেল করছিল, হোটেলটা এখন নাই। তো ওনার চিন্তা যে এখানে একটা বাড়ি করবে বা যেটা করা করবে এখানে মানে করে উনি ওটা দিয়ে ইনকাম সোর্স ওনার থাকবে, যে বাড়ি করলে কিছু ফ্ল্যাটের থেকে ভাড়া পাবো। তো তসলিম সাহেবের নাকি এই যে বাড়ি করবে এখানে এটার জন্য ওনার দেখতেছে রেগুলার বাধা বিপত্তি লেগেই থাকে। তো উনি এক হুজুর ছিল একার, হুজুরকে এনে বলতেছে যে হুজুর দেখেন আমি তো এরকম বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে পড়তেছি, এখানে আমি এর আগে 2বার কাজ ধরতে গেছিলাম, মানে একটা হসপিটাল করছিলাম, এখানে তো এরকম সমস্যা হইলো, এক পেশেন্ট মারা গেল, এটা সমস্যা হয়েছিল, তারপরে হোটেল দিলাম, এক মিসের সুইসাইড করলো, যেটাই হওয়ার হয়েছে, এখন আমি এটা বাড়ি করতে চাই এখানে। তো আপনি যদি কিছু মনে না করেন আমার এই বাড়িটা যেহেতু বাড়িটা করবো, আপনি একটা কোরআন খতম দিতে চাই সামনে, বাসা যে সামনে উঠানের মতো জায়গাটা আছে এখানে একটা কোরআন খতম দিব, আর আপনি একটু দোয়া করে বাসাটা একটু ঝাড়ফুঁক দিয়ে দিবেন আমার এই জায়গাটা, তাহলে আমি এখান থেকে কাজ শুরু করব। তো ওই তসলিম সাহেব নাকি এরকম কাজ করার পরে ওনার নাকি ওই কাজ শুরু করবে, মানে ঝাড়ফুঁক বা কোরআন খতম দিয়ে গেছে, কাজ শুরু করবে। ঠিক কাজ শুরু করার কয়দিন পরেই একটা বাধা হয় যে ওনার যে এরকম একতলা ছাদ ঢালাই দিবে, এই ঢালাইয়ের মধ্যে রডের মধ্যে নাকি একবার কারেন্ট এসে যায়, এবং একটা মিস্ত্রি নাকি কারেন্টে শর্ট খেয়ে মানে একবার আধমরা হয়ে গেছে, এমন একটা অবস্থা, মানে এখানেও বাধা। তো তখন ওই তসলিম সাহেব আবার এই হুজুরকে বলে যে হুজুর দেখেন আপনি তো এলাকায় খুব নাম করা হুজুর, হুজুর কোন এলাকায় ছিল এটা আমি বলতেছি না, আমাকে আসার ভাই বলছিল ওনাকে বলছে ওইটা কুমিল্লার খুব একটা পপুলার জায়গা এবং পপুলার হুজুর, উনি এখনো অনেক নাম করা হুজুর একজন। তো একটু বলে রাখছি, কুমিল্লায় যারা থাকেন তারা হয়তো চিনবেন যে কুমিল্লার টমসন ব্রিজ নামে একটা জায়গা আছে, ওইটার আশেপাশে হুজুরটা থাকতো, এখনো থাকে। তো যাই হোক ওই ঘটনা চলে যাচ্ছে আবার। তো এই হুজুর যখন মানে তসলিম সাহেব যখন এই ঘটনাটা ওই হুজুরকে বলে, তো হুজুর বলতেছে যে ঠিক আছে আপনার জায়গায় আমি যাব আর দেখি। তো হুজুর নাকি ওই জায়গায় যাওয়ার পরে মানে বলতেছে যে দেখেন এরকম তো আসলে সচরাচর হয় না, অনেকে হয়তো যদি কখনো তাবিজ কুফরি করে তাহলে হয়তো এই সমস্যাটা হয়, তো আপনি তোকে তাবিজ কুফরি করার কথা না, তো তবুও মনে হয় যদি কেউ করে থাকে, আপনি বলতেছেন যে আপনার ফ্যামিলিগত আপনার মেয়ে অসুস্থ, আপনার ফ্যামিলিগত বাধা বিপত্তি আছে, বা আপনি বাড়ি করতে গেলে বিভিন্ন সময় এরকম হোঁচট খাচ্ছেন, সমস্যা হচ্ছে, তো এক কাজ করেন আপনি বাড়িটা যখন এরকম ফার্স্ট ফ্লোর এই একতলাতে কাজ শুরু করলেন, এই ঢালাই কাজটা যে করবেন, এটা আসলে একটা উপায় আছে, যে উপায়টা হচ্ছে যে আসলে আপনি কি কেউ তাবিজ কুফরি করছে নাকি এটা মানে এটা বুঝতে পারবে একটা কাজ করলে। কাজটা হচ্ছে এরকম যে আপনি পার্বত্য জেলার কোন একটা পাহাড়ের নাম বলে এই পাহাড়ে এরকম একটা মুরগি আছে,
ওটা কোনো একটা জাতের মুরগি, আপনি এই মুরগিটা 30 পিস নিয়ে আসবেন যেভাবেই পারেন, যত দামি হোক, এবং দরাদরি করবেন না, এক দামে ওই মুরগিগুলো কিনে নিয়ে আসবেন, যেই দামে বলুক মালিক সেই দামে নিয়ে আসবেন, এবং কোন জায়গা থেকে আনতে হবে এটা আমি আপনাকে বলে দিব। এবং যেটা করতে হবে, মুরগিটা আনার পর একদিন পর পর এখানে এই যে ইট সুরকি দিয়ে ঢালাইটা দিবেন, সেখানে মুরগিটা জবাই দিয়ে এই মুরগির রক্তটা এখানে ফালাইতে হবে, এবং মুরগিটা যখন জবাই দেওয়ার পর সম্পূর্ণ রক্ত চলে যাবে, এই মুরগিটা আপনার বাসায় খেয়ে ফেলবেন। এই তো এটা বলার পরে তখন যেটা হয় যে এরকম ওই বুয়া বলে আর কি, মানে ছোটা বুয়া ওই কাউসার ভাইকে বলে যে দেখতেছেন না যে ডেলি মুরগি জবাই দেয়, এইটাই হলো এই কাহিনী। তো স্টোরিটা এখানেই মোটামুটি একটু পর্যন্ত প্রথম পার্ট শেষ। তো কাউসার ভাই উনি এটা বুয়ার কাছ থেকে শোনার পর ওনার একটু অবাক লাগে, যেটা আবার কি ধরনের কাজ, মুরগি জবাই দেয় ছাড় করতে গেলে বোকা টোকা নাকি। উনি প্রথম একটা দূরত্ব দেয় না। তো তার কয়েক মাস পর নাকি রমজান মাস, তো কাউসার ভাই উনি সেহরি খেয়ে উনি মানে বারান্দায় বসছিল, যে মা ফজর আজান দিয়ে অপেক্ষা করছিল। তুমি হঠাৎ করে খেয়াল করি যে বাসা যেখানে কনস্ট্রাকশন কাজ চলতেছিল উনি ওখানে দেখতেছে, মানে উনি কাউসার ভাই কিন্তু বুয়াই ঘটনাটা বলার পর কয়েকদিন দেখছে যে মুরগি জবাই দেয়, তারপর দেখে নাই। তারপর এই তো রমজান মাসে উনি এরকম ছায়া একদিন বসে আছে সেহরি খাওয়ার পরে, তুমি দেখতেছে 10-15 জন লোক ওই কনস্ট্রাকশন যে চলতেছে যে বাসাটা, ওইটার সামনে মানে এরিয়াটার মধ্যে বললাম না যে সামনে একটু উঠানের মতো সুন্দর বাগানের মতো সুন্দর জায়গা আছে, ওইখানে ওরা কি জানি মাটি খুঁড়তেছে, এবং এর মধ্যে 2-1 হুজুরের মতো ছিল মাটি খুঁড়তেছে, এবং একটা ও মহিলাও ছিল, প্রাপ্তবয়স্ক লোক 2-1 ছিল। তো এটা দেখার পর উনি ওনার ওয়াইফকে ডাকে বলছে, দেখো এখানে কি করতেছে এত ভোরবেলা, চারপাশে তো এখন অন্ধকার, বুঝলাম না কিছু। তোর বউ বলতেছিল বুঝলাম না কেউ কি মারা গেছে নাকি দাফন দিবে, এরকম টুপি পরা কেন 2-1 এই ফজরের সময়। তো এটা ওনাদের কৌতূহল জাগে। তো ওনার মানে কসার ভাই ওয়াইফ বলতেছে ঠিক আছে, খালা আছে যে বুয়ারে ওরা জিজ্ঞেস করবো কি, বাদ দাও বারান্দা থেকে না এসে পড়ো। তো কাউসার ভাই উনি ফজরের নামাজ পড়ার পর প্রায় 1 ঘন্টা খানিক পরও দেখতেছি এখানে এরকম লোক দাঁড়ায় আছে, উনিও ততটা গুরুত্ব মানে না দিয়ে উনি শুয়ে পড়ে। তো তার মানে সেদিন আর বুয়ার সাথে কথাবার্তা হয় না। তার 2-3 দিন পর, মানে বুয়াও সে সময় আসে না, 2-3 দিন পর আসে। তা আসার পর ওইরকম সাপ্তাহিক ছুটি। তো কাউসার ভাইয়ের ওয়াইফ আর কাউসার ভাই সেই খালাকে জিজ্ঞেস করছে, মানে ছোটা বুয়াকে জিজ্ঞেস করতেছে, খালা কিছু মনে করবেন না, আপনাদের কি বাসায় কি হইলো, কেউ কি মারা গেছে নাকি? কয়েকদিন আগে দেখলাম, 2 দিন আগে দেখলাম যে এরকম মাটি খুঁড়তেছে, অনেক মানে লোকজনের সমাগম, 10-15 জন লোকের সমাগম এই ভোরবেলা, কি সমস্যা? তো সেই খালা বলতেছে যে মামা ঘটনা তো আরো ঘটছে, ঘটনাটা হচ্ছে এরকম যে আপনি তো দেখছিলেন যে মুরগি জবাই দেয় বা এরকম, এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, মানে 30টা মুরগিতে জবাই দেওয়া হয়ে গেছিল ওই তসলিম সাহেবের। তো জবাই দেওয়ার পরে তারপরে ওই হুজুর তসলিম সাহেবকে বলতেছে যে দেখেন মুরগি জবাই দিয়েছেন, সবই দিয়েছেন, ঠিক আছে, বাড়ির কাজ শুরু করতেছেন তাও ঠিক আছে, কিন্তু আপনার এই বাড়িটার মধ্যে যেটা বুঝলাম যে একটা এই যে এরিয়াটা আছে বাড়ির, এটা নাকি প্রায় 8 কাঠা না 10 কাঠা জমি ছিল, বলছে এর ভিতরে একটা তাবিজ গাথা আছে এবং আপনি একজনকে তাবিজ করছে, আমি যেভাবে বুঝতে পারছি তাবিজ করছে। তো আপনি যেটা করেন, এই তাবিজের বানটা খুলতে হবে, এটার ব্যবস্থা করেন, এবং আপনি চিন্তা করেন যে আপনার সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে নাকি যে আপনাকে তাবিজ করতে পারে, আপনি আমাকে জানাবেন। মানে ছোটা বড়া বলতেছে আর কি কাউসার বেগের ঘটনাটা। তো তসলিম সাহেব নাকি খুব চিন্তায় পড়ে যায়, এবং ওই হুজুর এটাও বলে যে দেখেন এমন হইতে পারে যে আপনার মেয়ে যে অসুস্থ বা এই বাড়ি যে আপনি কাজ কোনোভাবেই করতে পারতেছেন না, হোঁচট খাচ্ছেন, এই তাবিজের বানটা খুললে সব সমস্যার সমাধান হইতে পারে। তখন তসলিম সাহেব ঘটনা প্রসঙ্গে বলে যে দেখেন এক হইতে পারে আমার এক সৎ ভাই আছে, সে করতে পারে, কিন্তু সে তো এটা করার কথা না। তো হুজুর বলতেছে যেটা আমি আপনাকে বলতাম কিন্তু বলি নাই, আসলে আপনার ফ্যামিলি মেম্বারই কেউ একজন আপনাকে তাবিজ করছে, আমি জাস্ট আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম যে আপনি কারে সন্দেহ করেন। তো হুজুর বলতেছে যদি আপনি আপনার সৎ ভাইকে সন্দেহ করেন, সৎ ভাইকে গিয়ে সরাসরি বলেন যে তুমি আমার ফ্যামিলির নামে বা আমার এই জায়গায় নিয়ে তাবিজ করছো, তাবিজের বান খুলো না তোমার ক্ষতি হবে। মানে আপনি তীব্রভাবে, মানে আপনার মতো আপনি ঝাড়ি দিয়ে বলবেন, আপনার বড় ভাই হিসাবে আপনি আপনার ছোট সৎ ভাইকে আপনি বলবেন। তো তসলিম সাহেব বলতেছে যে আমি কিভাবে বলবো এটা, তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে। তো উনি এরকম হুজুরের পরামর্শে ওই ওনার যে ভাই আছে মোস্তফা, ওনার বাড়িতে গিয়ে এরকম বলে যে তুমি তোমার সাথে সম্পর্ক নাই, ঠিক আছে, তুমি একটা তাবিজ করছো, আমি জানি হুজুরের মাধ্যমে জানছি, এখন তুমি তাবিজটা যেমনি পারো তাবিজটা কিভাবে এটা বান খুলবে এটা খোলার ব্যবস্থা করো। তখন তসলিম সাহেব
সাহেবকে নাকি ওই মোস্তফা সাহেব অপমান করে বের করে দেয় যে আমি কোনো তাবিজ করি না, তুই আমার হাত থেকে বেরো, তুই তো করে বের করে দেয়। সেই মুহূর্তে তসলিম সাহেব এটাও থ্রেট দিয়ে যায় মনে হয় ওই মোস্তফা সাহেবকে, যে বলতেছে যে তুই আমার ছোট ভাই, তুই আমার সাথে তুই করলি, তো তুই কিভাবে ঠিক থাকোস আমি এটাও দেখবো, এবং আমি তোকে বলে যাচ্ছি তুই যদি এই তাবিজের মান না খুলিস তাহলে আমার যে এরিয়ার মধ্যে তুই তাবিজ মানে পুঁতেছিস, তো ওই এরিয়াটা আমি যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু তুই বা যে তাবিজ করছে তার কিন্তু ক্ষতি হবে, তুই সাবধানে থাকবি। এবং আমি যে হুজুরদের কাজ করাইতেছি সেই হুজুর আমাকে কথা বলে দিছে। তো এটা শোনার পরে মোস্তফা বলে যে যা যা খুশি কর, কি যা, তুই কি বন্ধ করবি বন্ধ কর তোর জায়গা। তারপর নাকি সেই মুহূর্তে মোস্তফা সাহেবের শাশুড়ি এবং ওনার ফ্যামিলির সাথে শাশুড়ি থাকতো। মূলত ঘটনাটা হচ্ছে এরকম যে মোস্তফা সাহেবের শাশুড়িকে দিয়ে নাকি এই মোস্তফা সাহেব এই জায়গাটায় তাবিজ টোনা করেছিল মূলত। আর মোস্তফা সাহেবের শাশুড়ি নাকি উনি নাকি এরকম তাবিজ টোনা করতো, এবং ওনার বউয়ের পরামর্শে মানে মোস্তফা সাহেবের বউয়ের পরামর্শে ওনার শাশুড়ি তাবিজ টোনা এখানে করে। তখন তো ওনার শাশুড়ি কথাটা শুনে মোস্তফা সাহেবকে বলতেছে যে বাবা যেটা হওয়ার হয়েছে তোমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো, কারণ তাবিজ তো আমি করছি, যদি এই তাবিজ না বান খুলি তাহলে কিন্তু ক্ষতি আমার হবে, আমি সমস্যায় পড়বো, তুমি যেমনি পারো তুমি এই তাবিজের ব্যবস্থা করো, মানে এই তাবিজটা করার জন্য আমাকে অনুমতি দাও, আমি তাবিজটা খুলে ফেলবো, আমি এর মধ্যে নাই। তখন মোস্তফা সাহেব খুব ঝাড়াঝাড়ি করেছে, আপনি এত অল্পতেই ভয় পেয়ে যান, কিছুই হবে না, ও যা যা বলা করুক গিয়ে, আপনি কিছুই হবে না, আপনি আপনার মতো থাকেন। তখন এর ঠিক কয়েকদিন পরেই নাকি একদিন মানে সকালবেলা নাকি মোস্তফা সাহেবের শাশুড়ি ঘুম থেকে উঠতে যাবে, ওনার নাকি কোমরের মাজার পর থেকে একবারে পা পর্যন্ত কাজ করতে পারে না, উঠতে পারতেছে না, উনি নাকি চিল্লাচিল্লি শুরু করে দেয়। এবং ওনার মানে মেয়েকে বলে, মোস্তফা সাহেব মানে ওয়াইফকে বলে যে মা দেখ আমার কি সমস্যা হচ্ছে, আমি তো পারতেছি না কিছু করতে, আমার কি সমস্যা, আমি মানে এরকম চিল্লাচিল্লি কান্নাকাটি যখন করে তখন নাকি মোস্তফা সাহেব এসে বলে ডাক্তার দেখাও কি হয়েছে। ঘরে ডাক্তার আনে, ডাক্তার ওষুধ দেয়, 2-1 দিন পর মানে এরকম ওষুধ খেয়ে নাকি কোনো সমাধান হয় না। তখন ওই মোস্তফা সাহেবের শাশুড়ি বলে যে দেখো মোস্তফা, সমস্যাটা মনে হয় তোমার ভাই ঘটাইছে, সে মনে হয় বাড়ি বন্ধ করে দিয়েছে হুজুরকে দিয়ে, এই জন্য ওই বাড়ির মধ্যে কিন্তু মানে বাড়ি বন্ধ করেছে তোমার ওই জায়গাটা মানে বন্ধ করে দিয়েছে, এই জন্য মনে হয় কোনো ক্ষতি আমার হচ্ছে, কারণ তাবিজটা তো আমি করছিলাম। এখন যেমনি পারো তুমি তোমার ভাইয়ের কাছে গিয়ে মাপ চাও, বাড়ি ছুটে বাড়ির বানটা বন্ধটা ভাঙাতে বলো, এবং আমি তাবিজ কোথায় আছে আমি বলে দিব। তো মোস্তফা সাহেবকে ওনার বউ প্রেসার দেয়, বলতেছে দেখো মা যেটা বলছে করো, একটু যদি মা সুস্থ হয় তাহলে সমস্যা কি, আর এত বছরের দ্বন্দ্ব তোমাদের, এটা তো এখন ঝুলে রেখা লাভ নাই। এদিকে তসলিম সাহেব যেটা করছিল হুজুরকে দিয়ে, হুজুর যে এই বাড়িটা বন্ধ করে দিছে, হুজুর নাকি তসলিম সাহেবকে বলছিল যে দেখেন এই এরিয়ার মধ্যে কোন একটা জায়গায় তাবিজটা যেহেতু আছে, এটা দ্রুত খোলার ব্যবস্থা করেন, কারণ এটা যদি বেশি বড় শিকড় হয়ে যায়, কারণ বাসা যখন বন্ধ করা এক জায়গাটা যখন বন্ধ করা হয়েছে, মানে আমি যে বন্ধ করছি, এখন কিন্তু তাবিজের মধ্যে শিকড় গজাবে, কিন্তু শিকড় গজার একটা সাইজ আছে, যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, যারই হোক, হোক আপনার ফ্যামিলির হোক বা আপনার ভাইয়ের ফ্যামিলির ক্ষতি হবে। তো যাই হোক, এখন তার 2-1 দিন পরে নাকি ওই মোস্তফা সাহেব ওনার শাশুড়ির কথা শোনার পর ওই মুস্তাসিম সাহেবের কাছে গিয়ে বলে যে হ্যাঁ তাবিজটা এরকম করছিলাম, তো তাবিজটা কোথায় আছে তোমারে বলবো। তো ওনার শাশুড়ি নাকি মোস্তফা সাহেবকে বলে দিয়েছিল যে দেখবো একটা আম গাছ আছে, আম গাছের ঠিক বাম পাশে একটা জায়গা আছে, এখানে 3 হাত নিচে এই তাবিজটা আমি যেভাবেই হোক, কোনো জিন হোক বা যেটা হোক, এটা দিয়ে আমি তাবিজটা পুঁতে রাখছিলাম সেই তোমাদের সেই দ্বন্দ্বের পর থেকে। তো এখন পরে ওই বুয়া বলতেছে, মানে ছোট ভাই কাউসার ভাইকে বলে যে আপনি যে দেখলেন মামা, যে কয়েকদিন আগে যে 2-3 দিন আগে যে 10-15 জন এখানে ছিল, ওরা এটা তাবিজটা তুলতে আসছিল ভোরবেলা, ওদের নিয়ম নাকি ছিল যে তাবিজটা ভোরবেলা তুলতে হবে। আর যে টুপি পরা 2-1জনকে দেখছেন এগুলা হুজুর ছিল এবং মাদ্রাসার কিছু ছাত্র ছিল, ওদেরকে তোলাইছে, এবং এটা তোলাতে অনেক কষ্ট হয়েছে। এবং হুজুর তোলার পর বলছিল যে শিকড়টা এতই বড় হয়েছিল, যদি 10-15 দিন সময় বেশি লাগতো তাহলে নাকি মোস্তফা সাহেবের শাশুড়িরও ক্ষতি হইতো, এদিক দিয়ে ওই তসলিম সাহেবের মেয়েও নাকি এমন হতো যে মারাও যেতে পারতো। তারপর যাই হোক ওই শিকড় বা তাবিজ যেটাই হোক ওটা তো তুলেই ফেলে, এবং 2 ভাইয়ের মধ্যে নাকি হুজুর পরে বলে যে দেখেন বাঁচবেন বা কয়দিন, মানে মিংমিশ করে দেয় ওই হুজুর ওই 2 ভাই তসলিম সাহেব এবং মোস্তফা সাহেবের মধ্যে। এবং অবাক করা বিষয় হচ্ছে এটা, ওই বলে যে এই তাবিজটা যেদিন ছুটানো হয় তারপরের থেকে নাকি অল্প অল্প কথা বলা শুরু করছে ওনার ওই তসলিম সাহেবের মেয়ে, যে আগে থেকে বাক প্রতিবন্ধী বা অসুস্থ হয়ে গেছিল, এবং ওনার শাশুড়িও নাকি যে মাজার যে সমস্যা ছিল নাকি আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো
কাউসার ভাই এই ঘটনাটা শুনে আমাকে বলে যে ভাই আমি তো এরকম ছিলাম আরো 3-4 মাস, তো যখন আমি ওই এরিয়া 3-4 মাস বা 3-4 মাস ছিলাম, তখন আমি ওই বুয়ার কাছ থেকেই শুনি যে মেয়েটা নাকি পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল, মানে তসলিম সাহেবের মেয়েটা নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল এবং ওই মোস্তফা সাহেবের শাশুড়ি নাকি সুস্থ হয়ে গেছিল। তো কাউসার ভাইটা আমাকে বলে যে ভাই ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ কুফরি কি, আমি ওইটা দেখেই বুঝছিলাম, আর আমি বুঝলাম না যে একটা ব্ল্যাক ম্যাজিক কতটা খারাপ হইতে পারে। তো এটাই উনি আমাকে বলে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটির সময়কাল 2005 সাল। আমাকে যে ঘটনাটি দিয়েছে তার নাম হচ্ছে রাসেল। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বুড়িচন্দ্র গ্রামে। আর এই ঘটনাটিও মূলত এই বুড়িচন্দ্র গ্রামেরই ঘটনা। এই ঘটনাটি আমাকে সে যখন বলেছিল, সময়টি ছিল যতদূর মনে পড়ে 2018 সাল হতে পারে, এরকম একটা সময়, ঠিক আমি শিওর না। এরপরে এই ঘটনাটি আমি শেয়ার করি। এই ঘটনাটি অনেকেই আবারও শুনতে চেয়েছেন, যার কারণে ঘটনাটি আবার রেকর্ড করে আপনাদের উদ্দেশ্যে আপলোড করলাম। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সূত্রপাত, মানে যেখান থেকে আসলে করুণ বিষয়টি শুরু হয়, সেটা মূলত আমাদের দেশের বাইরে সৌদি আরবে। যার সঙ্গে ঘটেছিল তার বাড়িও ওই বুড়িচন্দ্র গ্রামে। তার সে ইয়াং ছিল, সৌদি প্রবাসী ছিল, সে সৌদি আরবে কনস্ট্রাকশন একটি কাজে লিপ্ত ছিল। তো বিশাল বড় বড় ভবন তৈরির সাথে যেই বাংলাদেশি শ্রমিকরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সুবিশাল অট্টালিকা তৈরি করে যাচ্ছেন আর আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, এমনই ছিলেন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। যখন বেসমেন্ট, মানে যখন নিচ তলার কাজ হবে, তার আগে তো মাটি খুঁড়ে নিতে হয়। তো ঠিক তেমনি বিশাল একটি গর্ত তৈরি করা হয় সেই জায়গাতে। ওই গর্তের মধ্যে ঢালাই করে লম্বা লম্বা রড প্রথমে দেয়া হয়, তারপর তার চারদিকে গোলাকৃতি বা আয়ত বা বর্গক্ষেত্রের বিভিন্ন শেপ দিয়ে তার মধ্যে সিমেন্ট দিয়ে দেওয়া হয়। এটা তো আপনারা দেখেছেন নির্মাণ কাজ যেভাবে হয় আর কি। তো ওই জায়গাটাতে একটি গর্ত করা হয়, একাধিক গর্ত। তার মধ্যে একটি গর্তে সুলতান নামে একজন, মূলত যিনি খুব করুণ ভাবে মারা গিয়েছিলেন, সুলতান নামে একজন, উনি ওই গর্তের মধ্যে নামেন। গর্তের মধ্যে নেমে ওনার সাথে আরো লোক ছিল, ওনারা ওনাদের কাজটি করছিলেন। তো কাজ করতে করতে ওনারা মোটামুটি কাজের মধ্যেই লিপ্ত ছিলেন না, কোনো কনসেন্ট্রেশন অন্যদিকে আসলে ছিল না। তো সুলতান যে কাজটি করছিলেন, উনি হচ্ছে যে ওই রডের সাথে যে তার আছে চিকন চিকন, আমরা এটাকে ওই যে গুনা তার বলি, চিকন চিকন তার, যেটা দেখবেন দুই রডকে বেঁধে দেওয়ার জন্য এই তারগুলো ব্যবহৃত হয়, উনি মূলত ওই কাজটি করছিলেন। সেফটি যে সমস্ত ইকুইপমেন্ট তার থাকার দরকার ছিল সেগুলো তার কাছে ছিল, মাথায় হেলমেটও ছিল। স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো তিনি কাজ করছিলেন। এর মধ্যে কি হয়, উপর থেকে একটি মাঝারি সাইজের পাথর, সেটার ওজন প্রায় 20 কেজির মতো হবে এমন একটি পাথর, এরকম একটি পাথর কিভাবে যেন গড়িয়ে ওই গর্তের মধ্যে পড়ে যায়। আর এই পাথরটি সরাসরি ওনার মাথায় এসে পড়ে। নির্মাণ কাজের সাথে যারা জড়িত থাকে তারা যে হেলমেট গুলো পরে, এই হেলমেট গুলো কিন্তু পাতলা প্লাস্টিকের হয়, আপনারা কিন্তু সেটা দেখেছেন। বিভিন্ন জন, যেমন মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি প্রজেক্ট গুলো বা বেসরকারি প্রজেক্ট গুলো হচ্ছে, অবকাঠামো প্রজেক্ট, সেখানে দেখবেন যে হেলমেট গুলো, এই হেলমেট কিন্তু আসলে খুব বেশি লোড নিতে পারে না, খুব যে বেশি বড় আঘাত এগুলো কিন্তু সহ্য করতে পারে না। এই পাথরটি সরাসরি এসে সুলতানের মাথার উপর পড়েছিল। আশেপাশে তেমন কোনো পাথর ছিল না, থাকলেও বেশ দূরে। ওটা যে কিভাবে ওখানে এসে পড়লো গর্তের মধ্যে, এটিও সবাই ভেবেছিল যে কিভাবে এটা এখানে আসলো। হতে পারে ওই গর্তের ওই পাথরের কোনো কিনারায় কোনো গাড়ির টায়ার
হঠাৎ করে পড়েছিল, মানে গাড়ি চলাচল পড়েছিল হয়তো, বা সেখানে অনেক সময় এইভাবে পড়লে পাথর ছিটকে চলে যায়। এছাড়া এত দূর থেকে ওই পাথর ওই গর্তের মধ্যে পড়ার কথা নয়। যাই হোক, যে কোনো কারণে হতে পারে, প্যারানরমাল কোনো কারণেও হতে পারে, এটা নিশ্চিত না, আসলে এটা এভাবে বলা যায় না যেটা প্যারানরমাল কারণে দূর থেকে এসে পাথর পড়েছে। এই পাথরটি সুলতানের মাথায় এসে পড়ে, আর মাথায় পড়ার সাথে সাথে তার হেলমেট তো ভেঙে যায়, তার মাথাটা এমন ভাবে থেতলে যায় যে সেটা আসলে দেখার মতো নয়। পাথরটি সুলতানের মাথায় পড়ার পরে ছিটকে আরেকটা জায়গায় পড়ে, সেখানে আরো একজন আহত হলেও সেই আঘাতটা তেমন গুরুতর ছিল না, কিন্তু মূলত ওই আঘাতে সুলতানের স্পট ডেড হয়ে যায়, মারা যান সুলতান। তার কিছুটা ভিসা জটিলতা ছিল, উনি হয়তোবা যখন সৌদি আরবে এসেছিলেন তার ভিসাগত কোনো জটিলতা হয়তোবা ছিল, যার কারণে ওনার লাশ দেশে আসতে বা দেশে নিয়ে আসতে প্রায় 3 মাস সময় লেগেছিল। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন কাগজপত্রের জটিলতা, এই সমস্ত জটিলতায় আটকে ছিল ওনার লাশ সৌদি আরবে 3 মাস। 3 মাস পর ওনার ডেড বডি বাংলাদেশে আসে। ওনার লাশটা একদম কফিনে ফিক্সড করে, মানে ওইখান থেকে গোসল করে কাফন পরিয়ে একদম মানে কফিনটা টাইট করে লাগিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এই কফিনটা যেন না খোলা হয়, একবারই যেন কবর দিয়ে দেওয়া হয়। তার লাশটা আসলে খুব মানে বিভৎস হয়ে গিয়েছিল। এই 3 মাস ফ্রিজিং করে রাখা হয়েছিল লাশ, আর কফিনের মধ্যেও কিন্তু ওই বরফ দিয়ে একটা নির্দিষ্ট প্রক্রিয়া ফ্রিজিং করে রাখা হয়, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, কিন্তু কফিন খুললে সেটা আর ওই ঠান্ডা অবস্থায় থাকে না। যাই হোক, বাংলাদেশে লাশ আসার পরে সেটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসে, পরে সেখান থেকে যে সরকারি প্রসিডিউর সেগুলা শেষ করে অ্যাম্বুলেন্সে করে এই ডেড বডি বুড়িচন্দ্র গ্রামে নিয়ে আসা হয়। এখন বুড়িচন্দ্র গ্রামে নিয়ে আসার পর সবাই তো জানাজা দেওয়ার জন্য রেডি, কবরও খুঁড়ে রাখা হয়েছে। কবর খুঁড়ে রাখা হয়েছে সুলতানদের বাড়ি থেকে একটু পাশেই আর কি একটা গোরস্থান রয়েছে। সুলতানদের বাড়ি থেকে একটু দূরেতে একটা মসজিদ, এর মসজিদের মধ্যবর্তী জায়গা হলো গোরস্থান। নামাজ পড়তে গেলে ওই গোরস্থান পার হয়ে যেতে হয়। ঠিক এমন একটি গোরস্থানে সুলতানের কবর খুঁড়ে রাখা হয় এবং ডেড বডি আসার পরে জানাজা পড়ানো হয়। কিন্তু সমস্যা দেখা দিল যে আত্মীয় স্বজনের অনেকেই সুলতানের ডেড বডি শেষ দেখতে চাচ্ছে। শুরুতে বলা হয়েছে তার মাথা কিন্তু খুব মানে বিভৎস ভাবে থেতলে গিয়েছিল, এই জন্য এই দৃশ্য আসলে সবার পক্ষে দেখার মতো উপযোগী ছিল না। এই কারণেই মূলত বলা হয়েছিল যে সরাসরি কফিন সহ যেন কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে মা বাবার মন, আত্মীয় স্বজনের মন, এগুলো তো আসলে মানে খুব কঠিন এই আবেগগুলো কন্ট্রোল করা। সবাই বলে যে যাই হোক, আমার ছেলের মানে যতই মাথা থেতলে যাক, বিভৎস হোক, অন্তত তার দেহ তো আমরা একটু দেখতে চাই, এটুকু কি আমরা দেখতে পারবো না? যাই হোক, অবশেষে কফিন খোলা হয় শেষ দেখার জন্য। তো দেখা গেল যে আসলে তার মাথার যে অংশটা, মাথা অলমোস্ট নেই বললেই চলে, এমন ভাবে থেতলে গিয়েছিল যে মাথা অলমোস্ট নেই বললেই চলে। মাথার অংশটুকু ছোট্ট একটা ব্যাগের মধ্যে ওইখানে কফিনের মধ্যেই আলাদা করে রাখা ছিল। যে অংশটুকু আসলে থেতলে গিয়েছিল, যেটা মানে কোনোভাবে মাথার সাথে রাখা সম্ভব ছিল না, ওইটি ওই পাশেই রাখা ছিল একটা পলিথিনের মধ্যে বা এই টাইপের কোন একটা বক্সের মধ্যে। তো এই দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়েছিল, তারপরও অন্তত মনের মধ্যে একটাই সান্ত্বনা ছিল যে না, সুলতানকে শেষ দেখা অন্তত দেখতে পেরেছে সবাই। যাই হোক, তাকে জানাজা তো হয়ে গিয়েছিল, তাকে কবর দিয়ে দেওয়া হয়। মূলত ঘটনাটা এই পর্যন্তই হওয়া উচিত ছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু এ পর্যন্ত হয়নি। ঘটনা শুরু মানে ভৌতিক ঘটনা শুরু এরপর থেকে নিয়ে। এই ঘটনার 3 থেকে 4 দিন পরে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। সুলতানের যিনি বাবা, উনি নামাজ পড়তে যাচ্ছিলেন, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে, যেটা ওই কবরস্থান পার হয়ে যেতে হয়। তো স্বাভাবিকভাবে উনি মাগরিবের নামাজ পড়তে যান। নর্মালি উনি মাগরিবের নামাজ পড়তে গিয়ে এশার নামাজ পড়ে তারপর বাড়িতে ফিরে আসেন। তো ওই দিন উনি চিন্তা করেন, যেহেতু ছেলে মারা গেছে, একটু মানে পরিবারের অন্য সদস্যরাও তো তারা তো মানে মন খারাপ,
মাগরিবের নামাজ পড়ে মানে ওই কয়েকদিন উনি বাড়িতেই ফিরে আসতেন, আসলে আবার এশার নামাজের সময় নিচে যেতেন। তো মাগরিবের নামাজ পড়ে উনি একটু দেরিতেই বের হয়েছিলেন, সবার সাথে বের হননি, বাসা তো খুব বেশি দূরে না, কাছেই। তো উনি বাড়ির দিকে যাত্রা শুরু করেন। উনি যখন কবরস্থানটা পার হয়ে একটা ছোট্ট বাসার মতো আছে, ওইখানে যখন এসেছেন তখনই ওই বাসার ভিতর থেকে কে যেন ওনাকে ঢিল মারছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, আমাকে ঢিল মারে কে? উনি প্রথমে মনে করেছেন হয়তো বা উপর থেকে কোনো কিছু, অনেক সময় ছোট ছোট ওই গাছের কোন একটা অংশ, কাঠের কোন একটা অংশ এটা গায়ে পড়েছে কিনা। পরে দেখলেন না, উপর থেকে এটা পাশ থেকে আসছে, বাঁশের মধ্যে থেকে কেউ ঢিল মারছে, একটা দুইটা তিনটা এরকম করে ঢিল মারছে, ছোট ছোট ঢিল। উনি তখন বলে ওঠে, এই কে ঢিল মারে কে? কোনো সারা শব্দ নেই। আবারও ঢিল মারে। তখন আবারও বলে যায়, কে রে বেয়াদব কোথাকার, ঢিল মারছো, আমি একটা মুরব্বী মানুষ। এইভাবে কথা বলছে। তখন ওই বাঁশের মধ্য থেকে একটা লম্বা অবয়ব বের হয়ে আসে, সাদা কাপড়ের মতো কিছু একটা পরা, জুব্বা না আবার পাঞ্জাবি না, মানে কি পরা এটা উনি আসলে বুঝতে পারেননি। তো ওনার হাতে টর্চ লাইট ছিল। তো উনি ওইটা যেটা আসছিল আর কি, ওই অবয়বটা, তার দিকে টর্চ লাইট মারেন, যেটা কে দেখি, এবার ঢিল মারছে, ফাজলামি করছে। উনি যেটা দেখতে পান, এটা দেখে উনি কোনোভাবেই নিজের সেন্স ধরে রাখতে পারেননি। উনি দেখেন যেটা আর কেউ নয়, ওনার ছেলে সুলতান, এবং তার চেহারাটাও ভয়ানক ভাবে বিকৃত হয়ে আছে, মনে হয়েছে মাথায় খুব আঘাত লেগেছে। কিন্তু তার ছেলের চেহারা উনি দেখে বুঝেছিলেন যে এটা আমার ছেলে। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। যেহেতু মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে উনি সবার পরে বের হয়েছিলেন, এই জন্য পরের লোকজন হেঁটে যাওয়ার সময় ওনাকে দেখবে বিষয়টা এমন হয়নি। কিন্তু পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন অন্য লোকেরা হেঁটে আসছে কিছু সময় পরেই, তখন ওনাকে ওই বাসার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে ফেরত নিয়ে আসেন। তাকে অল্প সময়ের মধ্যেই তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে কি হয়েছিল এটি যখন সবাই জিজ্ঞেস করে, তখন তিনি সব ঘটনা খুলে বলেন যে আমি তো সুলতানকে দেখেছি এখানে, আমাকে এইভাবে ঢিল মারছিল। তো সবাই বলে যে আসলে আপনার ছেলে মারা গেছে, তো আপনি শোকে খুব শোকার্ত হয়ে আছেন, এই কারণে আপনি মনের ভুলে হয়তো এরকমটা দেখেছেন। এমনটা তো আমাদের কখনো হয়নি যে ওই বাসারের ওখানে এসে কেউ ভয় পেয়েছে, এখন পর্যন্ত এই ধরনের ঘটনা তো কখনো ঘটেনি। আপনি আসছিলেন অবচেতন মনেই দেখেছেন, কিন্তু উনি আসলে কাউকে বুঝাতে পারছিলেন না যে উনি যেটা দেখেছেন সেটা সত্যিই দেখেছেন। যাই হোক, এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে যে অনেকেই মানে বলে যে উনি এরকম সুলতানকে নাকি দেখেছে, দেখে ভয় অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, এরপরে 3-4 দিন আর তেমন কোনো সমস্যা হয়নি। উনিও নামাজ পড়তে গেছেন, কাউকে দেখেননি। উনি নামাজ পড়তে গেলেও বিশেষ করে মাগরিবের নামাজের সময়, এসে নামাজের সময় সাথে লোক থাকতো আর কি, এই জন্য হয়তো কাউকে দেখেননি। তো উনারই ঘটনার 3-4 দিন পরে ঘটে আরেকটি ঘটনা। এক রাত্রে একজন লোক বাইসাইকেল নিয়ে আসছিল। তো বাইসাইকেল নিয়ে আসার পথে যখন ওই কবরস্থানটা পার হয়েছে, পার হয়ে যখন ওই বাসারের কাছাকাছি এসেছে, তখন ওই লোকটার কাছে মনে হয় হঠাৎ করে পেছন থেকে তার সাইকেলটি কেউ টেনে ধরেছে। আর প্রিয় লিসেনার, সাইকেল যদি পেছন থেকে কেউ টেনে ধরে তাহলে কিন্তু বোঝা যায়, আপনারা যারা সাইকেল চালান তারা কিন্তু বলতে পারবেন যে সাইকেল যদি পেছন থেকে কেউ টেনে ধরে, যিনি চালাচ্ছেন তিনি কিন্তু স্পষ্ট বুঝতে পারেন। তুমি স্পষ্ট বুঝতে পারলেন পেছন থেকে কেউ সাইকেল টেনে ধরেছে। আর হঠাৎ করে টেনে ধরার কারণে, গতি জড়তার কারণে, মানে উনি সামনের দিকে ছিটকে পড়েন সাইকেল থেকে, হাত পা ছুলে যায়। চিন্তা করে কি ব্যাপার, কি হলো, পেছন দিক থেকে কে টেনে ধরলো। উনি যখন উঠে দাঁড়ান, দাঁড়িয়ে পেছন দিকে তাকান, দেখেন সাইকেল পড়ে আছে মাটিতে, কিন্তু সেখানে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটির চেহারা যে কি, সেটা কার চেহারা, এটি আসলে তার দেখার মতো কোনো মানসিক অবস্থা ছিল না। যখনই এটা দেখেছেন, ওই প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখান থেকে মারেন দৌড়। তো কিছু দূর সামনে গিয়ে কিছু মানুষের সাথে তার দেখা হয়ে যায়। কি হয়েছে বলা যায় এই ঘটনা। তো তখন ওই লোকগুলোর সাথে উনিও আসেন, দেখেন সত্যি ওনার সাইকেল পড়ে আছে। তো তখন সাইকেল উদ্ধার করেন এবং বলেন যে এই জায়গাটাতে উনি এটা দেখেছেন। তখন মানুষের মধ্যে মানে কানাঘুষা শুরু হয়ে যায় যে সুলতান মারা গেছে। এরপরেও এই ধরনের ঘটনা, প্রথম দিকে নাকি সুলতানকে দেখেছে তার বাবা নিজেই,
এরপর আজকে এই ঘটনা ঘটলো। আসলে হচ্ছেটা কি ওখানে? এখন যেহেতু সাইকেল থেকে উনি পড়ে গেছে হঠাৎ করে, তখন কেউ কেউ বলেছে যে সাইকেল তো কোনো কারণে সামনে থাকা কোনো ইট বা অন্য কোনো কিছুর সাথে ধাক্কাও লাগতে পারে। তখন উনি বলেছেন যে সামনে থেকে ধাক্কা লাগলে সেটা তো আমি বুঝবো, আর পেছন থেকে টেনে ধরলে সেটাও তো আমি বুঝবো। সাইকেলটা পেছন থেকে টেনে ধরা হয়েছে। যাই হোক, এর মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে ঘটে আরো একটি ঘটনা, তাই একই রকম ঘটনা। সেটি হচ্ছে এবার দুজন লোক যাচ্ছিল, দুজন লোক এবার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওনারা যখন কবরস্থান পার হয়ে বাঁশঝাড়ের কাছাকাছি এসেছেন, তখন মোটরসাইকেলের সামনে যে হেডলাইট আছে সেই হেডলাইটের আলোতে তারা দেখতে পাচ্ছেন সাদা আলখেল্লার মতো কিছু একটা পড়া, একটা লম্বা অবয়ব, প্রায় 8-9 ফুট উচ্চতা হবে এমন একটি অবয়ব, মাথা ঢাকা, রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন ওনারা চিন্তা করছে কি ব্যাপার, এটা কে? তো মোটরসাইকেল ওনারা থামাবেন কি থামাবেন না এই ডিসিশন নিচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে মনে হয়েছে যে এই মোটরসাইকেলটা কেউ টেনে ধরেছে, হঠাৎ করে টেনে ধরেছে। আর তখনই ওই মোটরসাইকেল থেকে ওই দুইজনই ছিটকে পড়েন। তারপরে ওনারা কিন্তু খুব, কারণ বাইসাইকেল থেকে ছিটকে পড়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে, কারণ বাইসাইকেলের গতি আর মোটরসাইকেলের গতি কিন্তু একরকম থাকে না। ওরা ওইভাবে ছিটকে পড়ে কারো হাত ভেঙে যায়, কারো পায়ে প্রচন্ড আঘাত লাগে। দুজনেরই হেলমেট পরা ছিল দেখে মাথায় তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু শরীরের বিভিন্ন অংশে মারাত্মক চোট লাগে তাদের। তারা উঠে দেখেন যে ওই অবয়বটি আর সামনে নেই। আরো একটি ভয়ানক ব্যাপার তারা দেখেন যে মোটরসাইকেলটি টেনে ধরেছে হচ্ছে পেছন থেকে। মোটরসাইকেলটি যখন তারা উঠানোর চেষ্টা করেছেন মাটি থেকে, তখন ওনারা দেখেন মোটরসাইকেলটি কোনোভাবেই আর চালিয়ে নেওয়ার মতো উপযোগী নেই। কারণ হচ্ছে ওই মোটরসাইকেলটির দুই চাকাই এমন ভাবে মুচড়ে গেছে, আপনারা দেখেছেন রিক্সা বা সাইকেল এগুলোর চাকা যদি মুচড়ে যায় তখন ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো হয়ে যায় অনেকটা। মোটরসাইকেলের দুটো চাকাই এরকম ইংরেজি 4 বা ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো হয়ে গেছে। কিন্তু মোটরসাইকেলটি কোনো কিছুর সাথে তো ধাক্কা লাগেনি, মোটরসাইকেলটি পিছন থেকে টেনে ধরেছিল। তাহলে এই চাকা দুটো এইভাবে বাঁকালো কে? তাদের কাছে মোবাইল ফোন ছিল, যেহেতু তারা শারীরিকভাবে বেশ আহত হয়েছিলেন, আর মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়া যাচ্ছিল না, কোনোভাবেই চালানো যাচ্ছিল না। কিন্তু মোটরসাইকেল স্টার্ট কিন্তু চলছিল, প্রিয় লিসেনার্স, স্টার্ট কিন্তু অন ছিল। তো তারা লোকজনকে ডাকেন, তারা আসেন, বহু লোক দেখে যে এই অবস্থা। তো আরো একটি ব্যাপার, সেটা হলো যদি কোনো কিছুর সাথে ধাক্কাই লাগতো, যে জোরে ধাক্কা লেগেছে তাতে দুটো চাকাই কিন্তু এরকম মুচড়ে যাওয়ার কথা নয়। আর দুটো চাকা যদি মুচড়ে যায়ও তাহলে কিন্তু মোটরসাইকেলের সামনের অংশ বা সাইডের অংশের কোনো অংশ ভেঙে যাওয়ার কথা। মোটরসাইকেলের কিন্তু সামনের অংশ বা পিছনের অংশ কোনো কিছু ভেঙে যায়নি, শুধু ওই দুটো চাকাই শুধু এরকম বাঁকা হয়ে গিয়েছিল। কারণ মোটরসাইকেলটা আসলে ধাক্কা লাগেনি, পিছন থেকে কেউ টেনে ধরেছে, এই জন্য মোটরসাইকেলের অন্য কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার পরে গ্রামবাসী সবাই আলোচনা করতে থাকে সুলতানের ভূত নেমে এসেছে, এভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, ওই রাস্তাতে আসা যাওয়াই কমে গেল। এই ঘটনা যদিও খুব ভয়ানক, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করে। ওই গ্রামে বেশ কিছু ছিচকে চোরের উপদ্রব ছিল, যেমন গাছ থেকে কাঁঠাল চুরি, আম চুরি, পুকুর থেকে মাছ চুরি, কলা গাছ থেকে কলার কাঁধি শুদ্ধ চুরি, মুরগি চুরি, ডিম চুরি, হাঁস চুরি, ছাগল চুরি, গরু চুরি, এইরকম কিছু চোরের উপদ্রব বেশ ছিল। অদ্ভুত ব্যাপার হলো এই চোরগুলো নাকি যখন এখানে আসতো চুরি করতে গ্রামে, এই চোরগুলো ওই সুলতানকে নাকি দেখতো। আসলে ওটা সুলতানই ছিল কিনা সবাই তো চেহারা ফলো করতে পারেনি, চেহারাটা একজনই শুধু দেখেছে, তার বাবা। এরপরের জনেরা কেউ কিন্তু চেহারা দেখেনি, শুধু অবয়বটা দেখেছে। তো অনেকেই ওই অবয়বটা দেখত, তখন বলতো সুলতানের ভূত গ্রাম পাহারা দিচ্ছে। আসলে সেটা সুলতানের ভূত নয়, কারণ হলো মানুষ মারা যাওয়ার পরে কিন্তু আর ফেরত আসতে পারে না, প্রিয় লিসেনার্স, এটা আমরা সকলেই জানি। জিনেরা এসে এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, এই ছিচকে চুরিগুলো বন্ধ হয়ে যায়। এখন গ্রামের লোকজন চিন্তা করে যে আসলে এই ধরনের ভয়ের ঘটনা যেন আর না ঘটে, তো এই জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। তখন বেশ কিছু আলেমের সাথে পরামর্শ করেন, তখন তারা বলেন তার নামে
বা তার পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা যেন বেশি বেশি করে দান সদকা করে দেন এবং একটি গায়েবানা জানাজা আবারও যেন পড়া হয়। সত্যি তাই, ওনার পক্ষ থেকে ওনার পরিবারের সদস্যরা ওনার রুহের মাগফিরাতের জন্য দান সাদকা করেন, আর একবার গায়েবানা জানাজা পড়ানো হয় এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করা হয়। এরপরে ওই অবয়বটিকে আর কখনোই দেখা যায়নি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ সিয়াম হোসেন নিশা বগুড়ার বৃন্দাবন পাড়া থেকে বলছি। আমার ফার্স্ট স্টোরি শেয়ার করার জন্য আপনাকে মেনি থ্যাঙ্কস। আজকে আমি যে স্টোরি শেয়ার করব সেটা আমার মূলত আম্মুর কাছে থেকে শোনা আমাদের গ্রামের একটি কাহিনী। এখনো বলতে গেলে আমাদের গ্রামের প্রায় যারা বৃদ্ধ বা বয়স্ক লোক আছে তারা সবাই মোটামুটি জানে ঘটনাটি। তো আমাদের যে গ্রাম সেটা বগুড়ার সোনাতলা থানার হাট করমজা হাটের আশেপাশে একটি গ্রাম, কারণবশত আমি গ্রামের নাম উল্লেখ করছি না। তো এই গ্রামের যে ব্যক্তিটাকে নিয়ে কাহিনী, তার নাম আমি রহিম ধরলাম। তার নাম আসলে উল্লেখ করাও মানা আছে, কারণ তিনি এখনো জীবিত। আর আমার মায়ের কাছে থেকে শোনার পর আমি নিজে যে এটার সত্যতা যাচাই করছি যে আসলে এটা কতটা সত্যি। তো সত্যি বলতে রাসেল ভাই, আমি নিজে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। এর কারণ কি, আমি গল্পের শেষে আপনারা সবাই এমনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা কেন সত্যি বলতেছি এত আমি। তো আমরা মোটামুটি সবাই জানি যে 1988 সালে আমাদের উত্তরবঙ্গের দিকে বা বুড়ো বাংলাদেশে একটা বড় রকমের বন্যা হয়ে যায়, যেটা এখনো যদি কোনো মানুষদের যারা ওই সময় ছিল তাদের যদি বলা হয়, তখন তাদের যদি 88 বন্যার কথা বলা হয় তখন তারা বুঝতে পারে যে আসলে কোন সময়ের কথা বলতেছি। তো আমি ওই টাইমেরই একটা ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ওই সময় গ্রামটাতে মোটামুটি বলতে গেলে প্রায় সমস্ত বাড়ি বেশিরভাগ বাড়ি ঘরই পানির নিচে তলিয়ে গেছিল। একমাত্র মনে করেন কিছু কিছু উঠান বাদে, উঁচু উঠান বাদে সব জায়গায় একদম পানির নিচে তলিয়ে গেছে, ঘর বাড়ি সবকিছু। তো আমরা তো জানি যে একটা গ্রামের বাড়ি কমন ব্যাপার যে সামনে একটা বড় উঠান থাকে, তো সেম এরকম কাহিনী। তো তেমনই আমার নানু বাড়ির তলিয়ে পানির নিচে ডুবে যাওয়ার পরও কিন্তু আমাদের নানু বাড়ির সামনে উঠানটা উঁচু থাকার কারণে ওখানে অনেকজন আসে যাদের পানিতে বাড়ি তলিয়ে গেছে, তারা ওখানে এসে তাঁবু বানায় থাকা শুরু করছিল। উঠোনটা অনেক বড় হওয়ার জন্য এখানে রহিম ভাইও থাকতো, যাকে নিয়ে আসলে কাহিনী। তো রহিম ভাই দিন মজুর ছিলেন, অর্থাৎ দিন এনে দিন খেতেন। তো তার ওই সময় অনেক খাদ্যাভাবের সমস্যা, এরকম একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়ার কারণে দেখা যেত যে ওই সময় বন্যার জন্য মাছও অনেক পাওয়া যেত। তো মাছ ধরার একটা হিড়িক পড়ে গেছিল। তো রহিম ভাই তার একটা বন্ধু, তার বন্ধুর নাম আমি যদু ধরলাম, যদুকে নিয়ে দুইজন প্রায় রাতেই মাছ ধরতে যেত। এখানে বলা বাহুল্য, আমাদের গ্রামের বিভিন্ন বলতে পারেন অনেক জায়গা খল আছে, যেটাকে বলা যেতে পারে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওখানে বেশি। মানুষজন যদি যায় তখন রাত বা ভর দুপুরে বলা যেতে পারে, তাহলে কোনো না কোনো কিছুর সম্মুখীন হয়, কোনো একটা প্যারানর্মাল ঘটনা তাদের সঙ্গে হয়ে থাকে। অন্য কোনো গল্প হয়তো ওগুলো শেয়ার করব। তো তারপর তো রহিম ভাই এগুলো ভয়ের জন্যই রাতের বেলা করে মাছ ধরতে যাওয়ার আগে তার বন্ধুকে নিয়ে যেত। আর ওই সময় যেহেতু বন্যা, তার ওই জন্য সবারই মোটামুটি সবার কাছে কলার ভেলা থাকতো, যাতায়াতের জন্য পানির ওপর দিয়ে মাছ ধরার জন্য কলার ভেলা থাকতো। তো সত্যি কথা বলতে গিয়ে এখানে রাসেল ভাই একটু বাদ পড়ছে যে আমরা জানি যে এগুলোর সময় যখন বন্যা ছিল, তো লাশ যারা মারা যেত তাদেরকে কবর দেওয়ার মতো মাটি পাওয়া যেত না দেখে অনেকে জানাজা করে কলার ভেলায় লাশটি রেখে একটা চিঠি লিখে দিত যে এরকম যে কোনো একটা মাটির জায়গা পেলে তাকে যেন জানাজা করায়, আবার জানাজা করায় যেন দাফন কার্য করা হয় বা কবর দেওয়া হয় এলো বলে একটা চিঠির সঙ্গে লাশগুলো পাঠায় দেওয়া হতো, কলার ভেলা দিয়ে ভেসে দেওয়া হতো। তো এরকম, এটা বলার কারণ একটু পরে বুঝতে পারবেন। তো এরকম একদিন রাতে
রহিম আর যদু দুই ভাই বন্ধু রাতের বেলা মনে করেন 2টা-2:30 হবে এরকম সময় কলার ভেলানে মাছ ধরার জন্য আসলে মানে হচ্ছে বেরিয়ে পড়ে মূলত। তো ওটা জ্যোৎস্নার রাত ছিল, মানে জ্যোৎস্নার রাত এতটা ভালো ছিল যে পূর্ণিমার আলোটার জন্য আশেপাশে মানে মোটামুটি অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছিল। তো তারা মাছ ধরার জন্য যখন আস্তে আস্তে মানে হচ্ছে পানির মধ্যে মানে চলাচল করতেছে যাচ্ছে, চলাচল বলতে ওই তো যেগুলো জাল বলা যেতে পারে, যে পানিতে নেমে বিছিয়ে দিয়ে মাছ ধরা হয়, তো এরকম করার জন্য চলাচলের কথা বলছি। তো রহিম ভাই আর যদু ভাই এরকম করে মাছ ধরতেছিল, কিন্তু মাছ সেই দিন তেমন একটা পাচ্ছিল না। এমনকি তারা সঙ্গে একটা পাতিল নিয়ে যেত আর দুইজন একটা ভেলাই ব্যবহার করত। তো এরকম করতে করতে তারা মানে অনেকটা নিরাশ যে আজকে মাছ পাচ্ছে না, অনেক রাত হয়ে যাচ্ছে, 2টা-2:30 বাজে, তাও কোনো নাই, কোনো মাছ নাই। তো আমাদের গ্রামের পাশ দিয়ে একটা মানে শাখা নদী চলে গেছে। শাখা নদীটা আসলে যমুনা নদীরই শাখা নদী, এই জন্য গ্রামে একটু বন্যার পানি বেশি দিন ধরে ছিল। তো এগুলো যে খল জায়গার, আমাদের বাসায় মানে যে খল জায়গার কথা বললাম, তো আমাদের এখানে এই নদীর থেকে একটু 5 থেকে 10 হাত 20 হাত দূরে, বা আমার বলতে পারেন আমার নিজের নানু বাড়ির থেকে 5 মিনিট দূরে একটা বড় রকমের প্রকাণ্ড শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের সঙ্গে একটা বাঁশ বাগান ছিল, যেটা এখনো আছে। কিন্তু শিমুল গাছটা আসলে রাসেল ভাই ভাঙে গেছে, কিন্তু কেউ আসলে আশেপাশ দিয়ে এখনো যায় না, কারণ তারা এখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর সম্মুখীন হয়, এখনো তারা বিভিন্ন জিনিস দেখতে পারে ওই শিমুল গাছের যদি আশেপাশে দিয়ে যায়। তো হলো কি রাসেল ভাই তারপর আমার যদু ভাই আর রহিম ভাই এরকম করতে করতে মাছ ধরার জন্য যেতে যেতে কখন যে নদীর কাছে চলে আসছে খেয়াল করেনি তারা। তো নদীর কাছে আসার পর খেয়াল করতে পারেনি, কারণ চারপাশে খালি থই থই করতেছে পানি, আর দূরে কোথাও কোথাও একটু বাড়ি ঘর বা ওরকম গাছ গাছালি দেখা যাচ্ছে। তো তারা যখন নদীর একটু কাছে আসে তখন দেখে যে ওরকম, যেহেতু আমি বললাম যে শিমুল গাছটা অনেক প্রকাণ্ড বড় আর অনেক আগেকার, যার কারণে শিমুল গাছটা অবশ্যই পুরোটা তলায় যায়নি পানির নিচে, তো শিমুল গাছটা দেখা যাচ্ছিল। তো রহিম ভাই জাল দিয়ে মাছ যখন জালটা টানতেছিল, হঠাৎ করে যদু ভাইয়ের চোখ শিমুল গাছের ওই দিকে, ওই বাঁশ বাগানের ওই দিকে যাওয়া শুরু করে। তো যেহেতু জ্যোৎস্না রাত ছিল, তো তার কারণে হয়েছিল কি, একটা জ্যোৎস্নার আলোটা একটু পানির ওপরে একটু রিফ্লেক্ট করার জন্য মানে বোঝা যাচ্ছিল যে পানিতে কোনো কিছু নড়লে একটা ঢেউয়ের যে দেখা যায় সেটা কিন্তু বোঝা যায় রাসেল ভাই। তো ওরকম আসলে ঢেউ দেখে অনেক বড় রকমের ঢেউ দেখে ভাবছিল যে, যদু ভাই ভাবলো যে হয়তো ওখানে বড় রকমের কোনো ধরনের মাছ পাওয়া যেতে পারে। তো আসলে তখন তিনি রহিম ভাইকে বলেন, আচ্ছা চল ওই দিকে না হয় যাই, দেখ ওখানে একটু আমি দেখতেছি ঢেউ খেলতেছে, হয়তো বা ওখানে কোনো মাছ বা বড় মাছ আছে, ওখানে একটু যাওয়া উচিত। তো রহিম ভাইয়ের তখনই ওই শিমুল গাছের দিকে দেখতে বলতে পারেন যে একটা গায়ের মধ্যে দিয়ে একটা হিমশীতল রক্ত বয়ে গেল, যে আসলে তো ওই জায়গাটা অতটা ভালো না, কিন্তু পেটের দায়িত্ব বলেন কি করবে। তো তখন অনেক সাহস করে দুইজনে আস্তে আস্তে আগানো শুরু করলো। রহিম ভাই জাল হাতে নিয়ে আর যদু ভাই ভেলা বইতেছে আর সঙ্গে পাতিলটা নিয়ে আসে। তো এরকম করে যেতে যেতে তারা শিমুল গাছটার কাছে যাওয়ার পর তারা জাল ফেলাই দিল। জাল ফেলে যাওয়ার পর বিশেষ করেন রাসেল ভাই মুহূর্তের মধ্যে অনেকগুলো মাছ তাদের জালে আটকা পড়া শুরু করলো, এমনকি তারা রীতিমতো অনেক খুশি যে যাক আজকে অনেকগুলো মাছ পাইলাম। তো এরকম করতে করতে 2 নাম্বার পার যখন জালটা নামাইছে রহিম ভাই, তারা কিন্তু একদম শিমুল গাছে মোটামুটি কাছে আসা শুরু করেছে, কাছে চলে গেছিল বলতে পারেন। তো রহিম ভাই যখন 2 নাম্বার পার জালটা ফেলানোর পর হঠাৎ করে বড় রকমের ভারী কিছু তার মানে জালে আটকা পড়ে। তো তিনি ভাবে আসলে আচ্ছা কাহিনী কি, এত ভারী কেন লাগতেছে, হয়তো বা কোনো বড় মাছ পড়ছে। তো তিনি জিনিসটা আইডিয়া করার জন্য তিনি করলেন কি, ভেলা থেকে নামলেন। তো ওখানে হাঁটু জলের মতো পানি ছিল, হাঁটু জলও বলবো না, কাঁধ পর্যন্ত পানি ছিল, তিনি ডুবে যাবেন না এরকম অবস্থায় ছিলেন, আর তিনি অবশ্যই দক্ষ সাঁতারু ছিলেন। তো তারপর তিনি যখন ভারী জিনিসটা অনুভব করলেন, তো তিনি আস্তে আস্তে জালটা টানা শুরু করলেন। বিশ্বাস করবেন রাসেল ভাই, এখানে সবচেয়ে কাহিনীটা এখান থেকেই শুরু, যে তিনি যখন জালটা টানলেন
জালটা টেনে আনার পর দেখলেন একসঙ্গে তিনটা লাশ জালটার সঙ্গে একসঙ্গে ভেসে উঠছে। এখানে হচ্ছে একটু মানে অবাক হওয়ার বিষয় যে তার গায়ে কি এতই শক্তি ছিল যে তিনটা লাশ একসঙ্গে এরকম একটা নিয়ে আসবে। কিন্তু রাসেল ভাই বিশ্বাস করেন আসলে লাশ তিনটা পুরোটা পচানো গলানো অবস্থায় ছিল, অনেক দিন ধরে পানির নিচে ছিল, এটা বোঝা যাচ্ছিল। তো তারা তিনি টেনে আনার পর দেখেন এরকম তিনটা লাশ দুর্গন্ধময় সেরকম বিদঘুটে অবস্থা। এটা দেখে রহিম ভাই জাস্ট রীতিমতো অবাক হয়ে যে ভয়েতে থরথর করে কাঁপা শুরু করলো। কাঁপতে কাঁপতে যদু ভাইকে বললো, ভাই এখানে একটা মুহূর্ত থাকা যাবে না। তাই বলে ওখানে জাল রেখে কোনো মতো যদু ভাই খালি মানে বৈঠা দিয়ে ভেলাটাকে ঘুরাই নিয়ে রহিম ভাইকে নিয়ে যাওয়া শুরু করলো। তো রহিম ভাই যাচ্ছিল, যেতে যেতে পিছন দিকে যে তাকায় দেখে যে শিমুল গাছ থেকে এরকম হচ্ছে সাদা অবয়ব ওই জ্যোৎস্না রাতের মধ্যে মানে তিনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলেন যে একটা সাদা অবয়ব শিমুল গাছ থেকে নামলেন। নামে ওই তিনটা লাশের কাছে যেয়ে হঠাৎ করে তিনি চোখের পলক ফেলান মাত্র দেখলেন যে ওটা নিয়ে লাশগুলোকে এরকম ঠেলতে ঠেলতে নিয়ে বাঁশবাগানের দিকে চলে যাচ্ছে। তারপর হঠাৎ করে মানে উধাও হয়ে গেল, চোখের পলকের মধ্যে আবার উধাও। তিনি মানে এতটা ভয় পেয়ে গেলেন যে মানে তিনি কোনো মতো যদু ভাইকে বললেন যে তুই তাড়াতাড়ি বইটা ঠেলা শুরু কর। এরকম করতে করতে অনেক কষ্টে তারা কোনো মতো তা উঠানের কাছে এসে মানে ভেলাটা নামে রহিম ভাই নামে যদু ভাই একসঙ্গে নামার পর রহিম ভাইয়ের হঠাৎ করে খেয়াল হলো যে আচ্ছা পাতিল তো নিয়ে গেছিলাম আমরা, পাতিলটা কই। তো তিনি এতটা মানে আটকে গেছিলেন যে ওই সময় আর ওগুলো কোনো কিছুই ভাবেনি, না ভেবে হচ্ছে কোনো মতো বাসায় যে মানে তার রাত থেকেই দুইজনের ব্যাপক জ্বর। যদু ভাইকেও কোনো কিছু প্রশ্ন করেনি, কোনো কিছু নেই, কোনো প্রশ্ন করেনি। অনেক জ্বর, এত জ্বর হতে হতে 1 দিন 2 দিন 5 দিন চলে যাচ্ছে, জ্বর কমতেছে না। পরে হচ্ছে হুজুর ডাকা হলো, হুজুর এসে হচ্ছে পানি পড়া দিয়ে তাদেরকে ঠিক করলো, জ্বর ভালো হলো। তো জ্বর ভালো হওয়ার পর আর হচ্ছে তিনি রহিম ভাই ওই 5 থেকে 7 দিন পর ওই যদু ভাইয়ের সঙ্গে মানে হচ্ছে দুইজনই বলতে পারেন যে একসঙ্গে ঠিক হয়েছে, একই দিনের মধ্যেই মানে মোটামুটি সুস্থ তারা। তো রহিম ভাই করলেন কি পরের দিন হচ্ছে ওই যদু ভাইয়ের কাছে গেলেন যে আসলে ও মানে হচ্ছে তার মনে পড়লো যে আসলে তার কি অবস্থা, এটা মানে দেখভাল বা মানে কেয়ার করার ব্যাপারটা যেটা সেটা দেখার জন্য আসলে গেলেন যে কেমন আছে যদু ভাই। তো যদু ভাইয়ের কাছে যাওয়ার পর এমনি কথার ছলে কথা উঠতে উঠতে তিনি রহিম ভাই তখন যদু ভাইকে বলেন, আচ্ছা এই তুই যে ওই দিন ফাতিলটা ছিল আমাদের, ফাতিলটা কোথায়? তখন বলে যে তোকে তো আমি বলতে পারিনি, আমি তো থরথর করে কাঁপতেছিলাম। যখন আমি মানে যে বইটা নিয়ে ঠেলতে শুরু করি আমি তখনই হঠাৎ করে আমার চোখ পাতিলের দিকে যায়। তো পাতিলের দিকে চোখ যাওয়ার পর আসলে আমি যা দেখি তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ভাই। আমি দেখি যে হাত, অনেকগুলো মানুষের হাত মানে পাতিলের মধ্যে পড়ায় আছে, হাতগুলো নড়াচড়া করতেছে। আমি জাস্ট এতটা ভয় পেয়েছি যে এক লাঠি দিয়ে পাতিলটা আমাদের ভেলা থেকে এক লাঠি দিয়ে আমি ফেলে দিই পানির মধ্যে, দিয়ে আমি চড়ে বইটা খেলা শুরু করি। তখন রহিম ভাই বলেন, হ্যাঁ রে আমি এরকম দেখছি একটা সাদা অবয়ব শিমুল গাছ থেকে নামে এরকম লাশগুলোকে নিয়ে চলে যায়। বললো যে ও তো এগুলো বলার পর, এগুলো শেয়ার করার পর আসলে রাসেল ভাই কাহিনীটা এখানেই শেষ হলে খুবই ভালো হতো, কিন্তু এখান থেকে আবার নতুন প্রবলেম মানে তারা ফেস করা শুরু করে। তো এরকম 8-10 দিন আরো যাওয়ার পর তারা আবার ওই মানে তাদের কাছে থেকে আস্তে আস্তে সবাই একটু গল্পটা শোনা শুরু করে। তো শিমুল গাছের দিকে তেমন আর রাতে কেউ যায় না, বা সন্ধ্যার পর ওই এলাকার দিকে আর কেউ যাওয়া একদমই বন্ধ করে দেয়, মাছ ধরার জন্য কেউ আর যায় না। তো এরকম 8-10 দিন পর এরকম যারা কাহিনীগুলো শুনছে তারা এমনি জাস্ট বলতে গেলে যে কতটুকু সত্যি এটা একটু মানে দেখার জন্য সকালবেলা কি এরকম একটু সে সময়ে তারা হচ্ছে তাদের ভেলা নিয়ে একটু ওই এলাকার দিকে মানে যায়। যাওয়ার পর দেখে যে ওই শিমুল গাছের ওখানে জালটা ওরকমই পড়ে আছে আর সঙ্গে পাতিলটা ওরকমই ভাসতিছে, কিন্তু কারো সাহস হয়নি রাসেল ভাই ওই জিনিসগুলোকে ওখান থেকে নিয়ে আসার। তো আমি যেটা বললাম যে এখানে কাহিনী শেষ হলে ভালো হতো, তা হয়নি। তো এরকম করে চলার পর ঠিক 2 মাস পরের কাহিনী, একদিন রহিম ভাই রাতে স্বপ্নে দেখে যে এরকম ওই যে 3টা লাশের কথা বললাম পচে গেছে, ওরকম পচা অবস্থায় একটা লাশ একটা কালো অবয়বের মতো আসে, তাকে বলতেছে যে এই
তুই আমাকে কেন ওখান থেকে তুলে আনলি? তুই কেন জালে আমাকে জড়াইছিলি? তুই কেন আমার সঙ্গে এরকম করলি? তুই জড়াইছিলি তুললি আমাকে দাফন করলি না কেন? আমার কবর দিলি না কেন? আমাকে ওরকম করে রেখে আসলি কেন? তোকে আমি বললাম তোর কোনোদিনও ভালো হবে না। এটা দেখার পর তিনি এতটা বিদঘুটে চেহারা ছিল যে রাসেল ভাই তিনি স্বপ্ন ভেঙে মানে রাতের বেলা জেগে ওঠেন যে কি দেখলেন। পরের দিন সকালে উঠে তিনি যদু ভাইয়ের কাছে গেলেন, যে বললেন যে দেখ ভাই, যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি। এখানে আশ্চর্যের বিষয় রাসেল ভাই, যে যদু ভাই নিজেও বলে যে আমি সত্যি করে তোকে বলতেছি ভাই, আমি নিজেও একই স্বপ্ন দেখছি। আমি এমনকি 2-4 দিন ধরে এরকম এক স্বপ্নই দেখতেছি যে আমাকে এরকম এসে বলতিছে। তো তারা প্রথমে এতটা ভয় পেয়ে যায় যে তারা কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। যে হুজুর ছিল গ্রামে, তিনি আর একটা তারই কোনো এক মুরিদ বলতে পারেন, তাকে ঠিক করার জন্য, অসুস্থ ঠিক করার জন্য গ্রামে ছিল না দেখে তারা হুজুরের কাছে যেতে পারছিল না। তো তারা ওই দিন যেদিন বাসায় চলে আসে, তো বাসায় চলে আসার 2-3 দিন পর আবার নতুন করে আরেকটা সমস্যা দেখা দেওয়া শুরু করে। হঠাৎ করে রাতে আসে, জাস্ট খালি তাদের 2 জনের বাসায়, কিন্তু বা বলতে পারেন তাদের 2 জনের তাবু খালি ওরা 2 জনই শুনতে পারে, যেরকম আসে ডাকতিছে, এই তোরা কই? তো এই রহিম, এই যদু তুই কই? আয়, আমাকে দাফন করবি না? আমাকে কবর দিতে হবে না তোদের? তোরা এরকম করে আমাদের ফেলে যেতে পারিস কি কখনো? তোরা আয় না, চলে আয়। তো তারা বলতে গেলে রাতের বেলা করে অনেক ভয়ে থাকতো রাসেল ভাই। তাদের পরিবারের কেউ শুনতে পারত, জাস্ট খালি তারা 2 জন শুনতো। এটাও তারা পরে এরকম করে 2 জনকে বলা বলি করে তাদের সামনে চলে আসে যে এরকম রাতের বেলা করে প্রবলেম হওয়া শুরু করছে। পরে 5-10 দিন পর গ্রামে ওই হুজুরটা আসে। হুজুরটা আসার পর তারা হুজুরের কাছে যায়, যে আবার সবকিছু বলে যে দেখেন হুজুর, এরকম আমাদের লাশ দেখছিলাম, এরকম আমাদের সামনে এসে আমাদের এরকম সমস্যা করতেছে, আমাদের অসুস্থতার কারণও এরকম, আমরা এখন কি করব বলেন। তো হুজুর ওই দিন তাদের কিছু বলে না, বলে যে তোরা পরে দিন ঠিক দুপুর বেলা আমার কাছে আসবি জোহরের নামাজ পড়। তো তারা জোহরের নামাজ পর হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পর বলে, হুজুরকে যখন আবার বলে যে আচ্ছা হুজুর আপনি কেন আসতে বললেন, তো বললেন যে তোরা, তোদের ভাগ্য ভালো যে তোরা এখনো বেঁচে আসিস, আল্লাহর রহমতে ওরা তোদের এখনো কোনো ক্ষতি করেনি। মূলত তোরা যে 3টা লাশ তুলছিলি, ওই 3টা লাশ মূলত ব্ল্যাক ম্যাজিক করতো তারা। ব্ল্যাক ম্যাজিক করার কারণে তাদের একটা অভিশাপ স্বরূপ বলতে পারে, যে তারা একটু হিন্দু ছিল, তাদের এমনকি সব দাহ যেটা করা হয়, যে পোড়ানো হয়, সেটাও পর্যন্ত করেনি। তাদের ওরকমই ভাসায় দেওয়া হয়েছিল, কোথাও কোনো মাটিতে পুঁতেও রাখা হয়নি। তাদের এই ব্ল্যাক ম্যাজিকের জন্য তাদের গ্রামের লোকেরা তাদের উপর খুব ক্ষিপ্ত ছিল দেখে তাদের ওরকমই ভাসায় দিয়ে দিছিল। আর তারা এসে ওই শিমুল গাছের ওখানে এসেই পোষে অর্ধগলিত অবস্থায় ছিল বলতে পারিস। তো তোরা যে এই কাজটা করছিস, যেহেতু ওরা যে দুষ্ট জিনের কাজ কারবার থাকে ওখানে, যেহেতু শিমুল গাছটা তোরা জানিস যে অনেক খল জায়গা, তো এই দুষ্ট জিনেরা তোদের এরকম করে স্বপ্নে এসে, ওদের রূপ ধরে স্বপ্নে এসে তোদের সমস্যা করতেছে, তোদের রাত করে ডাকতেছে। তোদের ভাগ্য ভালো যে তোরা রাতে যাসনি, ওই ডাকের শব্দ শুনে শুনে যদি যেতি তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তোরা টেনশন করিস না, আমি তোদের পানি পড়া তসবি দিচ্ছি, হ্যাঁ। তো তোরা এগুলো নিয়ে তোদের তাবিজটা সঙ্গে রাখ, তসবিটা নিয়ে সবসময় থাকবি। আল্লাহর রহমত, আমার বিশ্বাস আর তোদের কোনো প্রবলেম হবে না কোনো রকমে। তো যে কথা সেই কাজ রাসেল ভাই। তারা তাদেরকে পানি পড়া, অনেক তকবীর, এর একটা তাসবি, তারপর সঙ্গে দুটা তাবিজ দেওয়া হলো। দিয়ে তারা এখন 2020 সাল, রাসেল ভাই, রহিম ভাইকে আমি ভাই হিসেবে এতক্ষণ পর্যন্ত সম্বোধন করছি। এখন 2020 সাল, তিনি বলতে পারেন সম্পর্কে আমার একজন দাদা হন।
তো তার কাছ থেকে শোনা, আমি আবার নিজে যাচাই করতে গেছিলাম। বিশ্বাস করেন তার গায়ে এখনো ওই দুটা তাবিজ আর ওই তসবি এখনো তার বাসার মধ্যে আছে। যদু ভাই যাকে সম্বোধন করে তিনি আসলে মারা গেছেন। তো তার কাছ থেকে আমি আবার নতুন করে সত্যতা যাচাই করে আজকে আপনাদের সঙ্গে আমি গল্পটা শেয়ার করলাম। তো ওই দিনের পর থেকে তাদের আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু গ্রামে এখনো অনেক সময় রাতের বেলা এরকম ধরেন হচ্ছে যারা এরকম মাছ ধরতে যায়, যেটা একটা কমন আমরা জানি, যারা প্যারানর্মাল গল্প বলে থাকে বা প্যারানর্মাল যে স্টোরি আছে, এটা একটা কমন জিনিস যে এরকম যে রাত করে যারা মাছ ধরতে যায় হঠাৎ মঠাৎ আসে এরকম ডাক দিয়ে নিয়ে যায়। এখনো আমাদের গ্রামের বাসায় এই সেম জিনিস হয়, এই মানে ডাকটা শোনা যায়, কিন্তু কেউ বের হয় না এগুলো কারণে। তো এরকম আমাদের গ্রামে এরকমই কিছু সিকুয়েল আছে, একই কাহিনী, এই যে এটার সঙ্গে আরো রিলেটেড আরো প্রচুর কাহিনী আছে। এমনকি আমি 2-3 দিনের জন্য একবার যে গ্রামে বেড়াতে গেছিলাম, আমার সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছে, পরে আবার শেয়ার করবো রাসেল ভাই। ভূত.com এর জন্য শুভকামনা রইল। আপনাদের সবাই যেন ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।